1.7% of the entire GDP. That's our entire শিক্ষা বাজেট। তার মানে প্রতি মানুষের জন্য $100 করে। There is a huge underinvestment. এবং শিক্ষা ব্যবস্থার কর্মসংস্থান দুটো জিনিস এক, আলাদাভাবে দেখলে হবে না। আমি পড়তেছিলাম এখন ইউএইতে চ্যাটজিপিটিকে সাবসিডাইজ করে দিছে, ওরা চ্যাটজিপিটি সাবসিডাইজ করতেছে, আমরা এখন ইন্টারনেট নিয়ে বলতেছি যে লাক্সারি গুড। স্কিলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সিজিপিএ ইজ লাইক এ পাসপোর্ট। দ্য নাম্বার ওয়ান স্কিল সেট মানে যদি আমরা একদম ফোকাসভাবে বলি, লার্ন এআই। ভাই মানি ম্যানেজমেন্টটা কেন জানি শিখায় না আমাদের স্কুলে। সবাই ভাবে যে ও স্টার্ট আপ, ও অনেক টাকা তুলছে, আমিও তুলবো। তো সবাই এত ফান্ড রেজিং করে, সবাই ভাবে যে এইটাই নাকি ব্যবসা। এই বাইজুসটা এর থেকে কথা বলা যাবে না, উচিত হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টু সেন্স পডকাস্ট। রবি প্রেজেন্টস, আজ আমাদের পালা পডকাস্ট সিরিজ চলছে, আর আজকে এই পডকাস্ট সিরিজের 3rd এপিসোড। আর আজকের এই এপিসোডের স্পেশাল গেস্ট হিসেবে আসছেন শিখর সিইও শাহির চৌধুরী। আর আজকের এপিসোডটা অনেক বেশি ইন্টারেস্টিং, আমার কাছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ আজকে যে গেস্ট শাহির ভাই, উনি ইউকেতে একটা খুবই সিকিউর জব, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ছিলেন, ব্যাংকিং জব অনেক বছর ধরে, 12-13 বছর ধরে উনি ওখানে ছিলেন। তারপর উনি দেশে আসলেন, দেশে এসে একটা এডটেক কোম্পানি, মানে উনি শিক্ষা এডুকেশন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন এবং সোশ্যালি অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতেছেন। তবে এটা কিন্তু অনেক সহজ একটা জার্নি না। আচ্ছা, যখন কথা বলবো আমরা, আপনি দেখবেন যে খুব সুন্দর করে বলতেছেন, এর পিছনে অনেক স্ট্রাগল আছে। একটা ব্যবসা শুরু করতে যে কি পোহাতে হয়, আসলে সত্যি কথা বলতে এখানে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট এলিমেন্টটা দরকার সেটা হচ্ছে প্যাশন। আজকে এই প্যাশন, ইন্সপিরেশন এবং আপনাদের জন্য, আমাদের জন্য অনেক কিছু লার্নিং লেসন্স আছে। সো আই হোপ ইউ এনজয় দ্য এপিসোড। কেন টেনে মেসেজ শিখো ভালো? না সবাই ভালো। আই জেনুইনলি থিঙ্ক আমাদের সত্যি কথা বলতে অনলাইনে যারা আমরা এখন শিক্ষা নিয়ে কাজ করতেছি, উই হ্যাভেন স্ক্র্যাচ দ্য সারফেস। আমাদের দেশে এত স্টুডেন্টস, আমি হিসাবটা দিই, হ্যাঁ। সো এই 17 কোটি মানুষের অর্ধেকজন আসলে 25 বছরের নিচে, তার মানে 8.5 কোটি মানুষ আছে 25 বছরের নিচে। এর মধ্যে 4.5 কোটি আছে জাস্ট প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি পড়ালেখার মধ্যে। আর আমরা মানে শিখতে যখন আমাদের টোটাল রেজিস্টার্ড ইউজার্স হচ্ছে 25 থেকে নাকি 27 লক্ষ, হ্যাঁ, এরকম লেটেস্ট নাম্বার যাই না। তার মানে আমরা কিন্তু আসলে রেজিস্টার্ড ইউজার্সও উই হ্যাভেন স্ক্র্যাচ দ্য সারফেস, মানে আমাদের যা অ্যাম্বিশন, ভিশন। আর আমি মনে করি এটা একা সম্ভবও না। ইফ উই ওয়ান্ট টু ডু গুড বাংলাদেশের জন্য, শিখো লাগবে, অফকোর্স আরও টেক প্লেয়ার্স মার্কেটে লাগবে, হ্যাঁ। অ্যান্ড ওরা ভালো করলে আই থিঙ্ক অনলাইনের জন্য ভালো, হ্যাঁ। তারপর দেখা যাবে যে আসলে কার সার্ভিস কে পছন্দ করে। এটা পার্সোনালি না, এরকম হয় যে আমি নেটফ্লিক্স একবার দেখি, অ্যামাজন প্রাইমে আরেকটা জিনিস আরেকবার দেখি। একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইতেছি, সেটা হলো যে ধরেন আপনারা কাজ করতেছেন অনলাইনে, আপনারা বাচ্চাদেরকে শিখাইতেছেন, কিন্তু দেখা গেছে যে অনলাইনে থেকে অফলাইনে আবার অনেকে আছে যে শিখতেছে। যেরকম আইমানের সাথে আমি কথা বলতেছিলাম, অ্যান্ড ওরা তো একটা ইংলিশ সেন্টার দিছে, অনেক জোস, হ্যাঁ, খুব সুন্দর। আপনাদের এই জায়গাটা একটু বলেন তো, যে আপনারা কি এই জায়গাটায় স্ট্রাগল করছেন কি না? কারণ আমরা যেমন ইউজ টু না যে কোচিং সেন্টার, প্রাইভেটে পড়া, এই যে ফিজিক্যালি একটা এনভায়রনমেন্ট, এই জায়গাটা কি আপনার কাছে মনে হয় যে কি আপনারা ওই জায়গাটা ক্র্যাক করতে পারছেন, নাকি এখন ওই জায়গাটা একটু স্ট্রাগল? হোয়াটস দ্য কন্ডিশন রাইট নাও? আইমানদেরটা কিন্তু খুব জোস লাগছে। আমি মানে এত সুন্দর করে ইংলিশ সেন্টারগুলো বানাইছে। সো আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম ফার্ম গেটে। আচ্ছা, এটাকে বলছিলাম যে এক্সপিরিয়েন্স সেন্টার, হ্যাঁ, শিখো। তো আইডিয়াটা ছিল যে মানুষের এখানে আসবে, এক্সাম দিবে, ট্যাবলেট স্মার্টফোন কী আছে এগুলো সব বুঝতে পারবে, মানে হাতে ধরে। টিম খুব সুন্দরভাবে বানিয়েছিল জিনিসটা। পরে যেটা দেখা গেল চলছে, কিন্তু মানে এটার অপারেশনাল যে লোডটা, হ্যাঁ, মানে এত কিছু করতে হচ্ছে মেনটেন করার জন্য, অথচ কিন্তু অতটা বেনিফিট আমরা দিতে পারছি না। আমরা ভাবছিলাম যে সবাই আসবে এখানে, এটা দেখে আরও অনেক মানুষ জানবে অনলাইনের জিনিসটা। সো ওইটা হয় নাই। পরে আমরা ভাবলাম যে আচ্ছা থাক, ফার্ম গেটে দিয়ে লাভ কি, এতগুলো কোচিং সেন্টার ওখানে আছে। আর আসলে ঢাকায় কিন্তু আমাদের প্রবলেমটা অতটা বড় না। ঢাকায় কিন্তু অপশন অনেক, লাইক উদ্ভাসের কিন্তু ইটস এ ফ্যান্টাস্টিক সার্ভিস, হ্যাঁ, অ্যান্ড ওনারা তো 20 বছর যাবৎ করছে। আই এগ্রি যে অফকোর্স একটা ফিজিক্যাল এলিমেন্ট থাকতে হবে। আমার যেটা ধারণা এবং আমাদের টিমের যেটা ধারণা, যে ফিউচারে যেটা হবে, এড অ্যান্ড টেক এই দুইটা জিনিস আলাদা না। আজকে আমরা বলছি এটা যে এডুকেশন, টেকনোলজি দুইটা জিনিস, কিন্তু আপনিই চিন্তা করেন, হ্যাঁ, 5 বছর পর টেকনোলজি কি সবখানে থাকবে না? মানে আমরা এখন এআই নিয়েও যেভাবে বলি, এআই কিন্তু লিটারালি 3 বছরে যা হবে এটা আমি ভাবতেও পারি না। বাট সো আমার যেটা ধারণা হলো হাইব্রিড, আমরা এখন হাইব্রিড বলি, বাট এভরি ক্লাসরুম উইল হ্যাভ টু বি ডিজিটাইজড। সো আমাদের অফলাইনে যেতেই হবে, কিন্তু কীভাবে যাবো এটা আমরা এখনও ক্র্যাক করি নাই ভাইয়া। সো আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ ফাউন্ড
দ্য রাইট মোডালিটি, এবং আই থিঙ্ক আমাদের ডিজিটালটাকে আরও অনেক স্কেল করতে হবে। স্কেল করার পর আমরা ওই ফিজিক্যাল জায়গাগুলোতে যেতে পারবো। আমার নিজেরও ছোটোখাটো একটা এডটেক কোম্পানি আছে, আমরা খুবই একটা স্মল একটা স্কিল নিয়ে কাজ করতেছি। বা আমরা এখানে দেখছি কি কিছু মানুষ আছে যারা ওই যে ফিজিক্যালি একটা লার্নিং সেন্টারে ওইখানে আবার কেউ কেউ আছে ইউজ টু, কারণ মনে করে যাচ্ছে আমি যদি 5টা 7টা মানুষের সাথে একসাথে থাকি প্রবাবলি এইখানে একটা এনভায়রনমেন্ট কাজ করে। এটা আসলে আমরা এমন একটা জায়গায় আছে যেটা আসলে কনক্লুশন টানাটা এখন একটু টু আর্লি টু কনক্লুড না ভাই? অনেস্টলি স্পিকিং ফিজিক্যালটাকে কিন্তু কখনোই সরাইতে পারবো না। অ্যান্ড স্কিলসের বেলায় এটা আরও অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক স্কিলস আছে যেগুলো অনলাইনে শিখাই যায় না। তো আমরা কিন্তু এখন অ্যাকাডেমিক্স নিয়ে বলতেছি, অ্যাকাডেমিক্স এক্সামটা বাদে ওই এক্সাম রুমে যে টেনশন করতেছো, হ্যাঁ মানে ঘাম ছুটতেছে, ওই জিনিসটা কিন্তু কখনোই অনলাইনে আমরা পুরো জিনিসটাকে সিমুলেশনে নিয়ে আসছি, পুরো লেখে টাইম সব কিছু অনলাইন করা যায় আজকাল। কিন্তু ওই বাসায় বসে দেওয়াটা আর একটা এক্সাম হলে, সবাই তো জানে এক্সাম হলে কিন্তু নার্ভস ডিফারেন্ট খেলা, হ্যাঁ। সো ওইটার জন্য কিন্তু ফিজিক্যালটা লাগবেই। সো আমাদের যেটা ধারণা, এক্সামের এক্সপিরিয়েন্সটা যদি আমরা টেস্ট প্রেপে কাজ করি, অবশ্যই এটা নিয়ে আসতে হবে ফিজিক্যালি। অ্যাকাডেমিক্স একটা ভার্টিক্যাল, ভোকেশনাল স্কিলস কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ভোকেশনাল বলতে যে মানে কারিগরিক যে, হ্যাঁ মানে অ্যাজ ইম্পর্ট্যান্ট এজ লাইক কার্পেন্ট্রি, কথার কথা। কার্পেন্ট্রি কিন্তু আমরা অনলাইন অনেক কিছু দেখালাম, হ্যাঁ যে এটা করতে হবে এটা করতে হবে, শেষে গিয়ে কিন্তু ফিজিক্যালি করতে হবে, কাঠ নিয়ে তাকেই কাটা শুরু করতে হবে। অফকোর্স। অ্যান্ড আমরা যদি আসলেই বলি যে ওই 8.5 কোটি মানুষকে আমরা কিছু না কিছু শিখাবো, সবাই তো ওই অ্যাকাডেমিক্স থেকে বের হয়ে মানে আজকে আমাদের ওই কর্মসংস্থানের ব্যবস্থাই নাই। ওয়ার ডু ইউ ফাইন্ড দ্য জবস, রাইট? সো আলটিমেটলি শিখর গোল হচ্ছে না কিন্তু জাস্ট আমরা একটা টেক প্ল্যাটফর্ম, আমরা অ্যাকাডেমিক্স পড়ে ভাই আপনি জিপিএ 5 পাইছেন, গুড। আলটিমেটলি আমাদের এটা করতে হবে যে শিক্ষাটা ওকে এরকম একটা জায়গায় নিয়ে গেছে যেন সে এমপ্লয়মেন্ট পায় এবং ওই এমপ্লয়মেন্ট থেকে বাংলাদেশের উন্নতি হয়। সো এখন তাহলে বড় চিন্তাটা হচ্ছে এমপ্লয়মেন্টটা আসলে কোথায়, মানে এটাই আসলে কোয়েশ্চেন, রাইট? লাইক হোয়াট স্কিলস ডু ইউ টিচ সামবডি ইন দ্য ডে অ্যান্ড এজ অফ এআই, যেটাতে ওর অ্যাকচুয়ালি লাইফের উন্নতি আসবে। খুবই সুন্দর একটা বলছেন। আমার অনেকগুলো কোয়েশ্চেন্স মাথায় আসছে, টু বি অনেস্ট উইথ ইউ। ফ্রম আপনি ব্যাংকিংয়ে ছিলেন, আপনি ইউকেতে ছিলেন, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ছিলেন প্রায় 12-13 বছর। 12 বছর। ওইখান থেকে আপনি বিজনেসে ঢুকলেন, বাংলাদেশে আসলেন, এত বিজনেস থাকা পরে আপনি এডটেকে ঢুকছেন। কোয়েশ্চেন হচ্ছে এডটেক কেন? তখন তো এডটেক এতটাও জনপ্রিয় না। আপনারা 2020 সালে শুরু করেছেন, কারেক্ট? ইফ আই এম নট, 2019-এ ইনকর্পোরেটেড হয়েছে। ওকে ওকে। বাট অ্যাপ লঞ্চ হয়েছে 2021 সালে। বাট আপনাদের অপারেশনস কবে শুরু হয়? 2019-এ ছোট করে, একদম মানে অনেক ছোট করে। হ্যাঁ, আচ্ছা, তখন কি ইমাজিন করছেন যে এত বড় স্কেলে জিনিসটা হবে? আমরা যখন শুরু করি, মানে ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, কারণ আমি তো লন্ডনে অনেক বছর ছিলাম, 12 বছর। 2005 সালে আমি ইউনিভার্সিটিতে যাই, তো ওইখানে বিবিএ করছি, বিবিএ করে মার্কেটিং করছি, মার্কেটিং করে মজা লাগছে, কিন্তু আমি এরকম কিছু শিখছি নাকি আমি জানি না। হ্যাঁ, মার্কেটিং ডিগ্রি পরে তারপর যেটা হলো যে গ্র্যাজুয়েট করার পর তখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমি জানি না মনে আছে নাকি, বাট 2009 সালে ওয়াজ দ্য ওয়ার্স্ট টাইম টু গ্র্যাজুয়েট। হ্যাঁ, মানে কেউ চাকরি দিতে চায় না, কিন্তু ভাবলাম যে যেহেতু ফাইন্যান্সিয়াল তো গ্র্যাজুয়েশন করছেন, মানে লিটারালি ইন দ্য মিডল অফ দ্য ক্রাইসিস। কিন্তু মজার ব্যাপারটা হলো বিকজ ক্রাইসিস হয়েছে আমি ফাইন্যান্সে খুব ইন্টারেস্টেড হয়ে গেলাম, যে এটা কী বলতেছে সিডিও স্কোয়ার্ড, হ্যাঁ মানে অ্যাসেট ব্যাক সিকিউরিটাইজেশন। আমি ভাবছি না এটার মধ্যে অনেক কিছু জানার আছে। হ্যাঁ, সো তাহলে ব্যাঙ্কিংয়ে ঢুকতে হবে। সো 1 বছর টানা ব্যাঙ্কে অ্যাপ্লাই করলাম, আর তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না ঠিক আছে, বাংলাদেশে আসবো না, আমি একটু লন্ডনে একটু ঘুরে টুরে আসি ব্যাঙ্কিংয়ের ভিতরে। 1 বছর লাগছে আসলে চাকরিটা পাইতে। আমি অনেকগুলা ইন্টারভিউতে গিয়ে নাটা পাইছি, সবাই বলতেছে যে আসে পড়ো দেশে। আমি তখন মানে জিদ করে বলছি যে দেখি কি হয়। শেষে ঢুকলাম বার্কলেসে। সো মেইন ব্যাপারটা কি, ওই যে শুরুর প্ল্যানটা কিন্তু ওখানেও প্ল্যান ছিল না যে আমি আসলে ফাইন্যান্স করব, কিন্তু 12 বছর কেটে গেছে অনেকগুলো ডিফারেন্ট রোলে। 12 বছর পর আমি যেটা রিয়েলাইজ করলাম, আমার ওই যে প্রথমের প্ল্যানটাকে আমি শিফট করছিলাম যে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, যাই নাই, আমার মানে মনটা আসলে এখানেই ছিল। সো আই ওয়ান্টেড টু কাম ব্যাক টু ঢাকা, বাট আই ডিডন্ট নো হোয়াট আই ওয়ান্টেড টু ডু। মানে সো তখন এটা আরও ফানি স্টোরি, কারণ বাবা মা দুজনই টিচার, মানে বাবা ছিলেন প্রফেসর, মা ছিল টিচার। আমি বলছি ভাই তোমরা যেটা করো আমি জীবনে করবো না। হ্যাঁ, এডুকেশন নিয়ে আমি করতে পারবো না, কারণ সারা মানে সকাল থেকে রাত খালি এডুকেশন, এগুলো নিয়ে কথাবার্তা হতো বাসায়। সো ব্যাঙ্কিং ওয়াজ ভেরি ডিফারেন্ট, এর জন্য আই থিঙ্ক আই সাবকনশিয়াসলি এন্ডেড আপ ইন ব্যাঙ্কিং তার জন্য। বাট
যখন আমি পড়াশোনা করতে শুরু করলাম তখন দেখলাম যে আসলে ডিজিটালের স্কোপ, ডিজিটাল টেকনোলজি নিয়ে আমার কাজ করার ইচ্ছে ছিল, কারণ ব্যাঙ্কিংয়ে অনেক ডিজিটাইজেশন হচ্ছিল লন্ডনে, তখন সব নতুন নতুন নিও ব্যাংক, মনজো, রেভলিউট, এটা জাস্ট বের হচ্ছে, আর ওটা পুরোপুরি ডিসরাপ্ট করে ফেললো কিন্তু তখন সব কিছুকে। নাটমেগ, ওইটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। তো এগুলো দেখার পর আমার ইচ্ছা ছিল যে আচ্ছা ঠিক আছে, ব্যাঙ্কিং এটা হচ্ছে লন্ডনে, বাংলাদেশে এরকম কী হতে পারে। তো অবভিয়াসলি বিকাশ ওয়াজ অলরেডি ডুইং অ্যামেজিং থিংস ইন ফিনটেক। হ্যাঁ, ফাইন্যান্সি যেটা এত জোস একটা জিনিস করে ফেলছে, আমার এখানে ফাইন্যান্স নিয়ে কিছু করার দরকার নেই। হোয়াট ইজ অ্যানাদার থিং, যে আমাদের দেশে পুরো জনসংখ্যাকে আসলে সার্ভ করার মতো একটা জায়গা আছে, এর জন্য আই ল্যান্ডেড অন এডুকেশন। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ ঘুরে পেছে যে আসলে ফেরত আসছে এডুকেশনে, যে ডিজিটাল টেকনোলজি দিয়ে কী এরকম একটা জিনিস দেওয়া যায় যেটা সবার কাছে একটা সেবা পৌঁছাতে পারবে, কিন্তু ওই জিনিসটাতে ওই মানুষের জীবনে উন্নতি আসবে এবং দেশের উন্নতি আসবে। সো এটা কিন্তু আসলে ফাইন্যান্স ইজ এ বিগ থিং, কারণ ব্যাঙ্কিং আমাদের দেশে কিন্তু নাই। এটাও একটা ইন্টারেস্টিং স্ট্যাট, আমাদের পুরো দেশে মনে হয় 8 নাকি 9 মিলিয়ন জাস্ট কার্ডস আছে অফ 170 মিলিয়ন পপুলেশন। আমাদের মাত্র 8 নাকি 9 মিলিয়ন ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডস দুটো মিলে। সো যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থাকতো না, আসলে কিন্তু অধিকাংশ পপুলেশন ইজ কমপ্লিটলি আনব্যাঙ্ক। সো ওই একইভাবে আমাদের এখন, আমি যেভাবে চিন্তা করি যে হোয়াট ইজ অ্যানাদার এরকম ডিজিটাল সার্ভিস, শিক্ষা ব্যবস্থা আমাদের কিন্তু আসলে যে রিসোর্স আছে আমাদের দেশে, এই কিছু গতকালের বাজেটে, হ্যাঁ, মানে 1.7% অফ দি এন্টায়ার জিডিপি, দ্যাটস আওয়ার এন্টায়ার শিক্ষা বাজেট। সো তার মানে ক্লোজ টু লাইক $8 বিলিয়ন। আর আমাদের আছে, যেটা আমি বললাম, অলমোস্ট 85 মিলিয়ন পিপল। তার মানে প্রতিটা 25 ইয়ার-ওল্ডসের নিচে 85 মিলিয়ন মানুষ আছে, ওদের জন্য $8.5 বিলিয়ন একটা এডুকেশন বাজেট আছে। তার মানে প্রতি মানুষের জন্য $100 করে, ইট ইজ নট এনাফ, রাইট? মানে আমাদের তো একটা গ্রোয়িং দেশ। সো এই ইমার্জিং ইকোনমিজের জন্য মানুষের টিপিক্যালি বলে 4 to 6% ওকে লাগে, মানে ইউএন বলে, আর এখানে 1.7%। ওকে। সো দের ইজ আ হিউজ আন্ডার ইনভেস্টমেন্ট। তখন যেটা আমি বুঝলাম যে ডিজিটাল টেকনোলজি যদি আমরা এডুকেশনে নিয়ে আসতে পারি, তাহলে ইউ ক্যান রিয়েলি রিচ অ্যাট আ লার্জ স্কেল অনেক স্টুডেন্টস। কিন্তু এখন যেভাবে আমরা এডটেক দেখতেছি, এটা কিন্তু ভিশনটা না। হ্যাঁ, মানে আমাদের ভিশন হচ্ছে যে আমরা যদি ডিজিটাল টেকনোলজিটাকে বানাতে পারি, এটা স্টুডেন্ট কেন, স্টুডেন্ট, এটা টিচার, এটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর, এটা প্যারেন্টস, সবার জন্যই কিন্তু একটা নতুন সুযোগ সুবিধা নিয়ে আসতে পারে। সো আপনারা এখন অ্যাকাডেমিক্স সে ফোকাস করতেছেন, আপনাদের কি ফিউচারে ইচ্ছা আছে যে কি আপনারা যে ভোকেশনাল ট্রেনিং বলেন বা যেগুলো স্কিলস, যেমন ধরেন যে আমাদের দেশের একটা টার্ম আছে, আপনি আরও এটা আমি বলবো যে এলাবোরেট করতে পারেন, যেটা বলছে পপুলেশন ডিভিডেন্ড, ইফ আই এম নট মিস্টেকেন। আপনি রিসেন্টলি একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন ইনভেস্টমেন্ট সামিটে, খুব সুন্দর একটা প্রেজেন্টেশনও দিয়েছিলেন ওইখানে। সো ওখান থেকেও কিছু আপনি হাইলাইটস আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করতে পারেন। ওয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট যে শিখর, যেমন 10MS আনতেই হবে, বিকজ আপনারা খুব ভালো করতেছেন, 10MS খুব ভালো করতেছে, এবং আরও অনেক এডটেক আছে বেশ ভালো করতেছে। যেহেতু আপনারা সর্ট অফ অ্যাকাডেমিক্সে ফোকাস করতেছেন, সেজন্য 10MS-এর নামটা নেই। 10MS যেরকম আইমান সাদিক ওয়াজ দ্য ফেস, রাইট? অ্যান্ড অনেক বছর ধরে করতেছেন, আপনারা কিন্তু খুব বেশি দিন হয়নি এবং খুব কম সময়ে বেশ ভালো করে ফেলছেন। মানে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত $8 মিলিয়ন আপনারা রেজ করছেন, খুবই ভালো করতেছেন। তো এই জায়গাতে আমি জানতে চাচ্ছি, যেরকম আইমানের সাথে আমি কথা বলছি, ও যেরকম এখন ফোকাস করতেছে অ্যাকাডেমিক্স অ্যান্ড ইংলিশ, ফাইন, ফিউচারে ওর একটা প্ল্যান আছে, হয়তো বা কোন দিকে যাবে আমি জানি না। আপনাদের প্ল্যান কি অ্যাকাডেমিক্সে থাকবেন, নাকি পরবর্তীতে অন্য অন্য জায়গাতেও আপনারা কাজ করবেন? মানে আপনাদের প্ল্যানটা কি? সত্যি বলতে প্ল্যানটা তো অনেক বড়, হ্যাঁ, মানে ভিশনটা অনেক বড় থাকে, লিমিটেশনস অনেক থাকে, মানে প্রথম প্ল্যান থেকে ফাইনাল প্ল্যান, এবং প্ল্যানটা প্রতিদিনই বদলাতে থাকে। এই মুহূর্তে আমরা অ্যাকাডেমিক্সে ফোকাসড, এবং এটার মূল রিজনটা হচ্ছে যে আমরা এখানে ক্লাস 9, 10, 11, 12 এই 4টা ক্লাসে কিন্তু এতদিন ফোকাস ছিলাম, এখন 6, 7, 8 নিয়ে আসছি, এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়েও এখন ফোকাস করছি। সো 6 থেকে ভর্তি পরীক্ষা, এই জায়গাটাতে আমাদের শিখো এখন ফোকাসড আছে। পিছনে যেটা আমরা অলওয়েজ চিন্তা করে এসেছি, যে আমরা কিন্তু টেকনোলজিটা বানাচ্ছি, টেকনোলজিটা অলমোস্ট লাইক আপনি যদি চিন্তা করেন একটা বিল্ডিংয়ের মতো, হ্যাঁ। সো গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের ধরেন টিচার্স, সবাই টিচার্সের উপরে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস, যারা বই লিখছে, যারা কন্টেন্ট বানাচ্ছে, এটার উপরে সুন্দর করে একটা আমরা খুবই স্কেলেবল, হ্যাঁ, সুন্দর একটা ডেটাবেস, এপিআই কানেক্টেড, এআই ইন্টিগ্রেটেড, এগুলো সব টেকনোলজি বানাচ্ছি। এই বিল্ডিংটার উপরে ফ্রন্ট এন্ড, যেটা
অ্যাকচুয়ালি ইউজার দেখে, হ্যাঁ। সো ওইটা হচ্ছে মোবাইল অ্যাপ হতে পারে, ল্যাপটপ হতে পারে, এই সেই। তো এই ফ্রন্ট এন্ডটা কিন্তু অনেকভাবে বদলানো যায়, কারণ নিচের জিনিসগুলো আমাদের ফাউন্ডেশনটা তৈরি আছে। এটা কিন্তু এই যে $8 million ইনভেস্টমেন্ট, এগুলো দিয়ে টেকনোলজিগুলো বানাইছি, কিন্তু এখন কথা হচ্ছে আমরা শুধু কেন একাডেমিক্সে থাকতে চাবো, এই জিনিসটা তো অন্য জিনিসও কাজে লাগানো যায়। সো এই জায়গাটার থেকে আমাদের আইডিয়া অলওয়েজ ছিল যে ভোকেশনাল বা অ্যাকচুয়ালি স্কিলস বেসড যে ট্রেনিংগুলো, আমি যেভাবে দেখি দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হয় যে লোকাল ভোকেশনাল স্কিলস, এবং এই ভোকেশনাল স্কিলসগুলোকে কোথায় আমি ঢুকাবো, এইটা নিয়ে আমরা চিন্তা করতেছি। পড়াশোনাটা হচ্ছে যে আমি স্কিলস একটা কোর্স বানালাম, কিন্তু এই স্কিলস কোর্সটা কি ইন্ডাস্ট্রি চাচ্ছে নাকি? গার্মেন্টসে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ অটোমেশন আসতেছে, এআই দিয়ে পুরো গার্মেন্টস বদলায় যাবে ইন দ্য নেক্সট 3-4 ইয়ার্স। ডিজাইনার্স লাগবে তাদের, হ্যাঁ, তাদের ডিফারেন্ট অপারেটার্স লাগবে। এখন ইফ উই ক্যান ফাইন্ড দ্য রাইট স্কিলস, তাহলে কিন্তু আমরা ওই স্কিলসগুলোতে ট্রেন করে আবার ইন্ডাস্ট্রিতে দিতে পারছি। সো ভোকেশনাল ডেফিনেটলি ইজ পার্ট অফ দ্য প্ল্যান। আমি ঘুরে পেঁচে যেটা আসতেছি, কিন্তু কথা হচ্ছে যে আসলে কোন জায়গাটাতে আমরা ফোকাস করব, কারণ ইট হ্যাজ টু বি স্কেলেবল। আই রিয়েলি অ্যাডমায়ার এই জায়গাটা আপনার চিন্তাটা, কারণ এখানে ইট শোজ যে আপনি ইউর ফোকাসড, যে আমি এখন একাডেমিক্সে ফোকাস করতেছি, ভাই একাডেমিক্সটা আমি কাঁপাই দেবো আগে। ইউ সর্ট দ্যাট আউট, বিকজ এটা এত নতুন একটা জায়গা, বিকজ এখানে অনেক ট্রায়াল অ্যান্ড এরর থাকবে। এটা ওয়ার্ক করতেছে, আচ্ছা অনলাইন না অফলাইন না লার্নিং সেন্টার, টিচার্সদেরকে কীভাবে ট্রেনিং করলে বাচ্চারা ঠিকমতো শিখবে, অনেক কিছু ব্যাপার আছে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আপনারা হয়তো বা ফেজ বাই ফেজ যাচ্ছেন, উইচ ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। একটা ইন্টারেস্টিং স্ট্যাটস দেখতেছিলাম সেদিন, যে আমাদের এভারেজ, আই বিলিভ যে আমাদের এভারেজ পপুলেশনের এজ হচ্ছে 26 to 28 আই বিলিভ, যেখানে কিনা চাইনার কিন্তু এজ এখন বাড়তেছে। আমি জানি আপনি জানেন কিনা 40 সামথিং মনে হয়। ইন্ডিয়া ইজ রিলেটিভলি ইয়াং, এবং বাংলাদেশ কিন্তু এই অ্যাডভান্টেজটা এখন নেওয়ার সবচেয়ে বেস্ট সুযোগ। এইটা কিন্তু বেশি দিন থাকবে না ভাই, হিউজ। এইটা যদি আমরা ইফ উই ক্যান ক্র্যাক দ্যাট, এবং আমার কাছে মনে হয় যে কি এই জায়গাটাতে আমরা এভাবে অনেক সময় চিন্তা করি যে এইটা ভার্সেস ওইটা, অমুক কোম্পানি, এখানে আমরা যদি কোলাবোরেটিভলি সবাই মিলে আগায় যেতে পারে, আমার মনে হয় দ্যাট উইল বি ভেরি বেনিফিশিয়াল। অ্যাডিং টু দ্যাট, রিসেন্টলি যে বাজেটে আমরা যেটা দেখতেছিলাম যে কিছু কিছু জায়গায় ট্যাক্স ইম্পোজ করছে, যেখানে আমি বলবো যে একটু হয়তো বা আননেসেসারি হতে পারে, বা এই জায়গাটা হয়তো বা সেকেন্ড থটস দেওয়া যেতে পারে। আমার কাছে মনে হয় যে এখন এই যে নতুন বাংলাদেশ আমরা বলতেছি, এই জায়গাটাতে আপনার কি কিন্তু সাজেশনস আছে যে এই জায়গাটা, যেমন আপনি বলতেছেন যে 1.7%, দ্যাট ইজ অ্যালার্মিংলি লো ভাই, অ্যালার্মিংলি লো, যেখানে আমাদের এডুকেশন সেক্টরটাকে এত বেশি ইনভেস্ট করা যাবে যে আপনি বুঝতে পারতেছেন। আমরা উই গেট এক্সাইটেড যে আচ্ছা রূপপুরের নিউক্লিয়ার প্ল্যান্ট এখন আমাদের তৈরি হতেছে, ফাইন, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার গেট এক্সাইটেড, বাট হোয়াট অ্যাবাউট এডুকেশন, হোয়াট অ্যাবাউট স্কিল সেটস, হোয়াট অ্যাবাউট এম্পাওয়ারিং ইউ গাইজ? 1 বছর হয়ে গেল এখন, জুলাই এসে পড়ছে অলমোস্ট। এত কিছু রিফর্ম নিয়ে বলতেছি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যদি আমাদের চিন্তা করতে হয় যে শিক্ষা ব্যবস্থাকে আমরা কীভাবে ঠিক করব, এবং শিক্ষা ব্যবস্থার কর্মসংস্থান দুটো জিনিস এক, এটাকে আলাদাভাবে দেখলে হবে না। কারণ শিক্ষা নিয়ে যদি আমরা আলটিমেটলি তাদেরকে কোনো বেনিফিট না দিতে পারি, তখন তো এই দুঃখতা থেকেই যাবে যে আমি এত কষ্ট করে এত দূরে আসলাম। এবং আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু কম পড়াশোনা করে না, মানে এই যে আমরা বলি যে ভর্তি যুদ্ধ কেন, কারণ ইউনিভার্সিটি আছে কয়েকটা, কিন্তু সংখ্যা আমাদের অনেক বেশি। সো আমাদের জিনিসটাকে আসলে উল্টোভাবে চিন্তা করতে হবে। উই আর নট হিয়ার টু জাস্ট গেট টু GPA 5, মানে আমরা অ্যাজ এডটেক্স, অ্যান্ড দিস ইজ ওয়াই উই নিড লট মোর এডটেক্স আসলে, কারণ ডিজিটাল টেকনোলজি ছাড়া এই যে এই গ্যাপগুলো, রিসোর্সের গ্যাপ, আমাদের এই যে 1.7% অফ GDP মাত্র, হ্যাঁ, এটা কিন্তু রাতারাতি 5% হয়ে যেতে পারবে না, আমরা চাইলেও পারবো না, কারণ আমাদের টাকা নাই। সো গ্যাপটাকে কেমনে ফুলফিল করব? ওই যে প্রত্যন্ত অঞ্চলে যে ছাত্রছাত্রী আছে বা শিক্ষক আছে, তাদেরকে যদি আমরা এই একই কোয়ালিটি অফ এডুকেশন বা রিসোর্স দিতে চাই, এটা আমরা ইন্টারনেটের মাধ্যমে দিব, ডিজিটাল টুলসের মাধ্যমে দিব। ইন্টারনেটটা কিন্তু একটা হাইওয়ে, মানে একটা ডিজিটাল হাইওয়ে। আপনার কথাগুলো, আমরা যে কথাগুলো বলতেছি, এগুলো একটা মানুষ দেখতে পারবে, এটাই তো রাস্তা। এখন যেটা হয়েছে, রাস্তায় কয়েক জায়গায় নেই, আবার রাস্তাগুলো চিপা। এই রাস্তাটাকে যদি বড় বানান, তাহলে এই যে আমাদের গ্রোথ, আমরা যে এডটেক ইন্ডাস্ট্রির গ্রোথের কথা বলি, আমি 200 কিলোমিটার কেন, আমি 400 কিলোমিটার চালাতে পারি। তো বাজেটে আমরা যে জায়গাটায় ফোকাস এখন দেওয়া উচিত, যে কিভাবে পুরো জনসংখ্যা যারা আছি, মানে দ্য এন্টায়ার পপুলেশন ক্যান বি অন মোবাইল ইন্টারনেট, মানে এটা এখন অ্যাটলিস্ট ফর এডুকেশন, মানে তাহলে
আমাদের মতো এডটেকগুলোকে আর কোনো সাপোর্ট লাগবে না, জাস্ট গিভ দ্য ইনফ্রাস্ট্রাকচার। না, এখন তো নাগরিক অধিকারের মধ্যে ইন্টারনেটকে এনলিস্ট করা হয়েছে অবশ্য, যে আগে তো নাগরিক হিসেবে আমার যে সকল অধিকার আছে তার মধ্যে ইন্টারনেটকে আলাদা করে ডিফাইন করা হতো না, কিন্তু অ্যাটলিস্ট এই রেভলিউশনের পরে হ্যাঁ আমাদের নাগরিক অধিকারে ঢুকলো। অধিকার আছে ভাই, কিন্তু আপনি জানেন যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন হ্যাঁ মোবাইল ইন্টারনেটের উপর, ইটস কনসিডার্ড স্টিল আ লাক্সারি, কারণ এখানে সাপ্লিমেন্টারি ডিউটি দেন হ্যাঁ 15%, এবং ভিএটি দিয়ে 15% এবং এসডি দিয়ে আরও 15%। আপনি চিন্তা করেন আমরা যদি বেশি মানুষদেরকে একটা শিক্ষা ব্যবস্থা দিতে পারি মানে উন্নত মানের, হ্যাঁ তারা কিন্তু প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে, প্রোডাক্টিভ হয়ে তারা যখন মানে অ্যাকচুয়ালি ইকোনমির একটা পার্ট হবে তারাও তো ট্যাক্স দিবে। সো আলটিমেটলি কম্পাউন্ডিং এফেক্টটা আমরা হারিয়ে ফেলতেছি। এখনের কথা চিন্তা করতেছি, ফিউচারের কথা না চিন্তা করি। 10 বছর পর কি হতে পারে, 20 বছর পর কি হতে পারে, 30 বছর পর কি হতে পারে। ব্যাপারটা কি ওভারঅল একটা ইনফ্রাস্ট্রাকচার তো আছে, ওভারঅল একটা প্ল্যানিং এর মনে হয় বিষয়, যে এখন ইন্টারনেট কেন লাক্সারি, কারণ ইন্টারনেট দিয়ে তো এন্টারটেইনমেন্টের কাজগুলো হয়। মানে ইন্টারনেট বেশিরভাগ যে মানুষের কাছে জিজ্ঞাসা করলে ইন্টারনেট দিয়ে কি করেন, ইউটিউব দেখি, ফেসবুক চালাই, এটা করি ওটা করি, কিন্তু আসলে যে ইন্টারনেটটার ইউসেজগুলো কোথায় কোথায় আমাদেরকে বেনিফিট দিচ্ছে সেগুলো যখন বেশি বেশি হাইলাইটেড হবে। আসল কথাটা কি এক্সপোজার, রাইট? আমি কিন্তু এটা মনে করি খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এখন কথার কথা ঢাকায় বসে এখানে কথাবার্তা বলতেছি, আমাদের কাছে অনেক ধরনের জিনিসপত্র, আমরা আড্ডা মারতেছি, আরও অনেক মানুষ আসছে, আমাদের কাছে একটা অটোমেটিকলি এক্সপোজারটা পাচ্ছি। মানে এখন এই এক্সপোজারটা কিন্তু সবার কাছে হয়তো নাই। সো আপনার পডকাস্টে কেন ইম্পর্ট্যান্ট, মানুষ শুনতে পারতেছে, বুঝতেছে, ও আচ্ছা এভাবেও হইতেছে। সো কিন্তু এটা অনলি অ্যাভেলেবল যদি ইন্টারনেটটা থাকে। এখন ইউটিউবে সবাই বলতেছে এন্টারটেইনমেন্ট, বাট ইজ ইট এন্টারটেইনমেন্ট? দিস ইজ শিক্ষা। হ্যাঁ, তারপর আরেকভাবে যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি পড়তেছিলাম এখন ইউএইতে চ্যাট জিপিটিকে সাবসিডাইজ করে দিছে। ওরা চ্যাট জিপিটি সাবসিডাইজ করতেছে, আমরা এখন ইন্টারনেট নিয়ে বলতেছি যে লাক্সারি গুড। দেখেন তো কোথায় যাব আমরা। নাফিস জিজ্ঞাসা করতেছিল যে এত কিছু থাকতে এর থেকে কেন, এই যে এটা ইউ গেভ দ্য অ্যান্সার যে আমি ইচ্ছা করে এর থেকে আসি নাই, ইচ্ছা করে এডুকেশনে আসি নাই। আমার বাবা মা এডুকেশনের সাথে, আমি অ্যাটলিস্ট চাইছিলাম আই উড বি দ্য লাস্ট পারসন টু বি ইন এডুকেশন, কিন্তু এডুকেশন হ্যাপেন টু ইউ। এখন ঘটনা হচ্ছে এটা মানলাম এডুকেশন হ্যাপেন টু ইউ, বাট দেয়ার ওয়াজ এ কোয়েশ্চেন, লন্ডনে তো ভালোই ছিলেন। ভালো ছিলাম, হ্যাঁ ভাই। দেশে আসতে হবে কেন? ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি দেশে একটা কিছু করব। এটা অনেস্ট ট্রুথ। লন্ডনে একটা ক্যারিয়ার হয়ে গেছিলো, বাট অনেস্টলি স্পিকিং ব্যাংকিং মানে আমি যে কাজটা করতাম, মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এটা কিন্তু খুব এরকম একটা কাজ না যে অনেকজনকে উপকার করতে পারতেছি। হ্যাঁ, মানে আই ওয়াজ আ প্রাইভেট ব্যাংকার, সো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিতাম টু ওয়েলদি এন্টারপ্রেনার্স, মানে যারা অলরেডি একটা ব্যবসা দাঁড় করাইছে, অনেক বছর কাজ করে, তারা এরকম একটা লিকুইডিটি ইভেন্টে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পয়সা আছে, এখন তাদের ট্যাক্স নিয়ে চিন্তা করতে হবে, ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করতে হবে, মানে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে চিন্তা করতে হবে, তাদের সাথে বসে এরকম স্ট্রাকচারিং করতাম। আমার যে সুবিধাটা হয়েছে যে আমি দেখতে পারছি ফার্স্ট হ্যান্ড যে আসলে রিয়েল সাকসেসফুল এন্টারপ্রেনাররা মানে উদ্যোক্তারা কি করছে, টাকা দিয়ে করাটা কি, টাকা দিয়ে করাটার চেয়ে বড় ওরা যখন উদ্যোক্তা হয়েছে ওদের ইন্সপিরেশন কী ছিল। মজার ব্যাপারটা হলো সবাই কিন্তু মোটামুটি নর্মাল মানুষ। সো তখন আমি চিন্তা করলাম আচ্ছা ওরা তো সবাই আমাদের মতোই। হ্যাঁ, তো ও ডিফারেন্ট কী করছে, এভরিবডি হ্যাড অ্যান ইনক্রেডিবল স্টোরি। তখন আমাকে বলতো যে তাহলে তুমি এখানে কী করতেছো, তুমি কী নিয়ে প্যাশনেট, ওরাই আমাকে জিজ্ঞেস করতো উল্টা। সো ওইখানে আমার একটা ইয়ে হয়েছে যে ঠিক আছে আমি ওনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, কিন্তু আমি যদি চলে যাই আজকে আরেকজন ওকে অ্যাডভাইস দিবে। ইট ওয়াজ আ বিট অফ অ্যান এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। তো আমি নিজেই চিন্তা করলাম যে আচ্ছা এম আই ডুইং সামথিং দ্যাট ইজ ওয়ার্থ ওয়াইল। হ্যাঁ, 12 বছর তো করে ফেলছি, অনেক কিছু শিখছি, কিন্তু বাংলাদেশে যখন আমি চিন্তা করি প্রত্যেকটা আমরা যে প্রবলেম নিয়ে কথা বলি না, প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান আছে, এবং এই সমাধানগুলো কিন্তু ইটস নট জাস্ট আ বিজনেস এন্ড পয়েন্ট, এখানে হিউজ সোশ্যাল একটা ইম্প্যাক্টের জায়গা আছে। সো ইটস মাচ মোর ফুলফিলিং। আমি এখন যেটা বুঝি এডুকেশন নিয়ে আমাদের স্কেল যখন বলি, আমাদের যে স্টুডেন্ট সাকসেস বলি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইজ অ্যাকচুয়ালি এ পয়েন্ট অফ ইন্সপিরেশন, এবং ওইটা যদি আমরা ফুলফিল করতে পারি অটোমেটিকলি একটা কমার্শিয়াল আউটকাম হবে। ওয়ার ইন ব্যাঙ্কিং ভাই ইটস মানে সত্যি কথা বলতে এখন আই লুক ব্যাক এট ইট ওয়াজ অনেক কিছু শিখছি, কিন্তু I don't think it gives you the same level of fulfillment. মানে এটা বলা যাবে না।
সো ফুলফিলমেন্টের জন্য একটা মানুষ চলে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকা দেক। when it comes to edtech e-learning, একটা নাম অনেক বেশি জনপ্রিয়, শাহরুখ খানের জন্য আরো বেশি জনপ্রিয় হয়ে গেছে, which is বাইজুস। এডটেক, এই বাইজুসটা এডটেকের কথা বলা যাবে না, গডফাদার উচিত না? হবে না, রাইট, ঠিক আছে, কোটা পূরণ হবে না। সো বাইজুসকে তো আমরা খুব ভয়ঙ্করভাবে ফেল করতে দেখলাম, এরপরও সাহস ধরে রাখা যাচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি, নাকি আসলেই ওইখানে কি প্রবলেমগুলো ছিল যে কারণে ফেলগুলো করলো, আর এইখানে আসলে কোন অপরচুনিটি আছে বা কোথায় ফেল করার চান্স আছে? বাইজুস আই বিলিভ যে ওদের ভ্যালুয়েশন মানে $22 বিলিয়ন ছিল একটা সময়, রাইট? অ্যান্ড দেন ওটা ড্রপ করে মানে $500 মিলিয়ন ডোন্ট কোট মি, বাট মানে এরকমই কিছু একটা, মানে খুব ড্রাস্টিক্যালি ড্রপ করে। তো একটা সময় ছিল যে আমরা যখন ফলো করতেছিলাম যে আরে এডটেক তো সেই লেভেলে রাইজ করতেছে, কিন্তু কেউ বুঝিনি যে এডটেকের যেটা বাবল হবে। আমরা যখন দেখতেছিলাম ধরেন যে শিখো, টেনেমেস এবং অন্য অনেক ইয়ারা করতেছে, তো একটা কি আপনাদের মধ্যে ভয় কাজ করতেছিল না যে আচ্ছা হোয়াট ইফ ইট বিকামস, আল্লাহ না করুক, বাইজুসের মতো কোনো ঘটনা না ঘটুক, বা ইনভেস্টারদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলেন তাদেরকে এই জায়গাটা ভয়ের কারণ ছিল কিনা, এটা আবার নেক্সট বাইজুস না হয়? যদিও এটা ট্রু, ইন্ডিয়াকে কম্পেয়ার করলে আমরা ওভাবে করে ফান্ড রেজ করিনি, মানে কম্পেয়ার টু দেম ইটস পিনাটস, কিছুই না এটা। বাট স্টিল আমরা হয়তো বা অন্যদের মিস্টেক্স থেকে কিছু শিখতে পারি। আচ্ছা, হোয়াট আর দ্য থিংস উই শুড বি অ্যাওয়ার অফ, হোয়াট আর দ্য থিংস দে ডিড রং, অ্যান্ড অফকোর্স তাদের এডটেক তো মরে যায়নি, কিছু এডটেক এখনো ভালো করতেছে। সো এই জায়গায় যদি একটু এনলাইটেন করেন আমাদের। আজকে যখন আমরা কথা বলি সবাই খারাপগুলোকে নিয়ে কথা বলে, আমি উল্টোভাবে বলবো, বাইজুস ওয়াজ লিটারালি দ্য পায়োনিয়ার। হ্যাঁ, মানে ওয়েন ইট কেম টু স্কেল, হ্যাঁ, সো যারা পায়োনিয়ার তাদের সমস্যাটা হয়ে যায় যেটা, যে ওরা সব ভুলগুলা করে, ওরা সব ভালো জিনিসগুলো করে, বাট কষ্টটা কিন্তু ওদেরই করতে হয়। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার বলবো যে কেউ এটা অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু ক্যাপিটাল বা ভেঞ্চার ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট তোলা, এই পুরো জিনিসটা কিন্তু একটা ইকোনমিক সাইকেলের সামনে হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা ইকোনমিক সাইকেল থাকে। সো একটু এলাবোরেট করবেন। আমি জিনিসটা একটু ভাঙ্গি। তো 2018 সাল, আমি যখন শুরু করি 2019 সালে, তখন বাইজুস জাস্ট বড় হচ্ছে। হ্যাঁ, বড় হচ্ছে। বাইজুস ছিল, আনএকাডেমি ছিল, বেদান্ত ছিল। হ্যাঁ, বাইজুস ওয়াজ শাহরুখ খানের জন্য এত ব্র্যান্ডিং করছে যে সবাই জানে। হ্যাঁ, মেইন ব্যাপারটা যেটা হলো 2019 থেকে যখন 2021 সালে কোভিড হয়, মজার ব্যাপারটা ইন্ডিয়াতে অল দ্য এডটেক্স ওয়ার রেডি, মানে সব প্রোডাক্ট বানানো। আমরা যেখানে এখন, হ্যাঁ, সো শিখো টেনেমেস যেখানে এখন আছি, চিন্তা করেন কোভিড হিট, সব স্কুল বন্ধ হয়ে গেল, কোথায় যাবে মানুষ পড়তে? সো ওরা সব বাইজুসে ঢুকলো, বেদান্ততে ঢুকলো। এত গ্রোথ হয়েছে কোভিডে ওদের, যে এটা দেখে ভিসিরা ভাবছে এই গ্রোথ থেকে তো আর জীবনে যাবে না। আর সেকেন্ড জিনিস যেটা আমি ব্যাকগ্রাউন্ডে বলতেছিলাম, ভিসিগুলো তখন অনেক টাকা ছিল, কারণ ইন্টারেস্ট রেটস, মানে ম্যাক্রো ইকোনমিক যেটা আমি বলতেছি, যে আসলে তখনকার পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করেন, টাকা রাখার জায়গা ছিল না কোথাও, কারণ ইন্টারেস্ট রেটস যখন বেড়ে যায় তখন ব্যাংকে মানুষ টাকা রাখে। যখন ব্যাংকে টাকা রেখে কোনো মানে রিটার্ন আসে না, বিকজ ইন্টারেস্ট রেটস কম, যেটা তখন ছিল 2021 সালে, তখন টিপিক্যালি এরকম ভেঞ্চার ফান্ডস, প্রাইভেট ইকুইটি ফান্ডস প্রাইভেট সংস্থাতে বিনিয়োগ করে। এটাই হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল। সো তখন তাদের কাছে এত ক্যাপিটাল ছিল, যেটা আরও অনেক কস্ট অফ ক্যাপিটালটা লো ছিল। সো বাইজুস, বেদান্ত, আনএকাডেমি বেশি তুলে ফেলছিল, বিকজ ওরাও এগ্রেসিভ ছিল, ভিসিরাও এগ্রেসিভ ছিল, সবাই এগ্রেসিভ ছিল। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা পরে আনফর্চুনেটলি হয়েছে, কোভিড শেষ হয়ে গেছে। কোভিড শেষ হওয়ার পর লাইফ রিটার্ন টু নর্মাল। হ্যাঁ, তখন এরকম অনেকগুলো জিনিস, শুধু বাইজুস না, জুম, আমাদের সবাই জুম মনে আছে না? জুমের কিন্তু শেয়ার প্রাইস জুম করছিল। হ্যাঁ, অ্যান্ড মানে তারা ভাবছিল, মানে এভরিবডি ওয়াজ অন জুম। সো এই অনেস্ট উইথ ইউ 2000 মানে কোভিডের আগে কিন্তু আমরা স্কাইপ বেশি পপুলার ছিল, অ্যান্ড জুম তখন জানতাম, বাট এত কেউ তো এইভাবে ইউজ করতো না। সো তখন কি হলো, কোভিড শেষ হয়ে গেল, সব এই এতগুলো যে ফান্ডিং তুলছে, এইটাকে এখন কেমনে কাজে লাগাবো, এইটাই তো সমস্যা। বেশি ফান্ডিং তুলে ফেলছি। সো তখন এই যে বাইজুসের যেটা আমি বলবো যে ভুল না, ইটস এ স্ট্র্যাটেজিক মিস্টেক। আমি আমার জায়গা, আমার ওই অভিজ্ঞতা নেই যে আমি বলতে পারবো যে একটা মানুষ যে $22 বিলিয়ন ভ্যালুয়েশনে এত কিছু করছে, যে ও এটা ভুলও করছে, হয়তো ইট ওয়াজ আ মিসক্যালকুলেশন। মানে ইট ডিডন্ট ওয়ার্ক ফর দেম। এন্ড হোয়াট ডিডন্ট ওয়ার্ক ওয়াজ, যখন এত ক্যাপিটাল তুলে ফেলছে, ওই ক্যাপিটালটা ডিপ্লয় করতে হয়েছে। সো ওরা কি করছে, অ্যাকোয়ার করা শুরু করলো। আই থিঙ্ক দে নিড লাইক
অন্য কোম্পানিজ মানে কিনে ফেলতেছে। শুধু তা না, আমেরিকাতে একটা কোম্পানি কিনছে তারা। বাইজুসের স্টোরিটা বিকেম ভেরি ডাইলিউটেড এন্ড ইট অলমোস্ট বিকেম একটা ক্যাপিটালের স্টোরি। এটা আর এডটেক কি বলা যায় আমি জানি না। সো আমি মনে করি আন্ডারলাইং প্রোডাক্টটা কিন্তু ভালো ছিল ভাই। হ্যাঁ, আমরা এখনও বাইজুসের যদি অ্যাপটা দেখেন, হ্যাঁ, বাইজুসের অ্যানিমেটেড লেসন্স, লাইভ ক্লাস, প্রোডাক্টটা কিন্তু সুন্দর ছিল। হ্যাঁ, আই থিঙ্ক দ্য স্কেল অফ অ্যাম্বিশন বিকজ অফ এই যে ব্যাকগ্রাউন্ডে এত কিছু হচ্ছে, ওগুলোর জন্য অনেক কিছু ডিফারেন্ট হয়েছে। আপনি এর আগে কখনো এডটেকে ছিলেন না বা এই টাইপের কাজ আপনি কখনো করেননি, সো খুব স্বাভাবিকভাবে এটা আপনার জন্য একটা নতুন জিনিস। সো এখানে আপনার নতুন স্কিলস, নতুন এক্সপিরিয়েন্স, নতুন লার্নিং, এবং আমরা জানি যে প্রথম যে কোনো বিজনেস করলে প্রচুর মিস্টেকস হয় অ্যান্ড হোয়াট নট। এই জায়গাটাতে আপনি কিভাবে কী কী চ্যালেঞ্জেস ফেস করছেন, বা এটা একটা নতুন স্পেস, মানে এডটেক বলে তো শিখর নাম আসবেই, কিভাবে করছেন ভাই বলেন তো? আমি একা করি নাই, সো এটা বলে লাভ নাই। মানে দেয়ার ইজ এ বিগ টিম। হ্যাঁ, আমরা এখন মানে মাশাআল্লাহ যেভাবে আগাচ্ছি, প্রতিদিনই একটা নতুন ভুল করি এবং শিখি, এবং এটা আসলে ইজ ফান্ডামেন্টাল টু এন্টারপ্রেনারশিপ আমি মনে করি, স্টার্ট আপে বেশি। হ্যাঁ, কারণ আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট প্রতিনিয়ত করতে থাকি, একটা চলে একটা চলে না, ওখান থেকে শিখি। কিন্তু আমরা যখন শুরু করি, আমার তো কোনো আইডিয়াই ছিল না যে ডিজিটাল প্রোডাক্ট কীভাবে বানাইতে হবে। এখন আমি যেটা বুঝি, আইডিয়ার কোনো দামই নাই ভাই। সবাই বলতে পারে যে আমার এই আইডিয়াটা ছিল। এখন কথা হচ্ছে যে এই আইডিয়াটাকে তুমি কত দূর সামনে নিছো, অ্যান্ড এক্সিকিউশনেরও দুইটা পার্ট আছে। এক্সিকিউশন হচ্ছে যে জানা যে আসলে আমি এই আইডিয়াটাকে কীভাবে কাজে লাগাবো, এবং কাজে লাগায় দেখা যে আমি যে এই আইডিয়াটাকে রিয়েল করতে পারছি, তারপর কি হলো। কারণ টিপিক্যালি যেটা হয়, বানাইছি একটা জিনিস, কাজ করে নাই, যে ফেল করে শিখতে পারাটা, এটা কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল। শিখো তো আমি সবসময় এটা বলি, ইউ শুড বি ওপেন টু ফেলিয়ার, কিন্তু তাড়াতাড়ি ফিল করো। আই নো ইটস ভেরি লাইক খুবই সবাই স্টার্ট আপে ক্লিশে হয়ে গেছে, ফেল ফাস্ট, ব্রেক থিংস, হ্যাঁ, বাট ইটস সো ট্রু। একটা ভালো কাজের জন্য 10টা খারাপ কাজ হয়েছে, যেটা কেউ জানে না আমরা ছাড়া। মানে আমরা ভুল করছি, আমরা শিখছি, আমরা একটা কাজ বাই করছি যেটা ইট অ্যাকচুয়ালি ক্লিকড। হ্যাঁ, সো ওইটা একটা কালচারাল জিনিস ভাই। মানে ইফ ইউ ডোন্ট বিল্ড দ্যাট ইন, তাহলে আসলে সম্ভব না টু ইটারেট অ্যান্ড ইনোভেট। আমি প্রথম শিখো দেখেছি, আমি বলবো যে একটা ভিডিও আমার সামনে আসছিল নিউজ ফিডে, ওই যে ফিজিক্স শিখে ক্রিকেট ছক্কা মারো কি যেন একটা ছিল, যে সুপার অ্যানিমেটেড একটা ভিডিও, আমি প্রথমবার দেখতেছি, আরে কি হইতেছে এটা। আপনারা কি তখন বুঝতে পারছেন যে এই ভিডিওটা একটা কি বলবো, মানে এত ভাইরাল যাবে, বা এটা একটা টকিং, এভরিওয়ান ওয়াজ অ্যাপ্রিশিয়েটিং দ্যাট কাইন্ড অফ ভিডিও। আমাদের আইডিয়াটা ছিল যে কিছু একটা আনতে হবে যেটা আসলে নাই এখন। হ্যাঁ, মানে একটা ধাক্কা লাগে চোখে। হ্যাঁ, মানে একই জিনিসই করি যেটা বইতে আছে, এখানে তোমার পড়বে, অনলাইনের সাথে তো মজা পাবে না। সো অ্যানিমেটেড লেসেন্সটা তখন আমাদের খুব একটা আইডিয়া ছিল যে ঠিক আছে, এরকম কি, মানে ফিজিক্স আমি পারতাম না ছোটোবেলায়, আমার অঙ্ক তো আমি একটু উইক ছিলাম বলে আমার এগুলো সব অঙ্ক থেকে উইক, পরে ফাইন্যান্সে এক্স্যাক্টলি, ইটস ট্রু। ভাগ্যিস ফাইন্যান্সের স্প্রেডশিটস আছে। হ্যাঁ, স্প্রেডশিটস থাকলে কিন্তু ওই খাতা কলমে তোমার এক্স্যাক্টলি ফর্মুলা লাগে না। হ্যাঁ, সো বাট আমাদের ওই যে তখন যখন আমরা চিন্তা করলাম যে অ্যানিমেটেড নিয়ে কাজ করব, উই ট্রাই টু ফিগার আউট যে কোন জায়গাগুলোতে একটা ছাত্র বা ছাত্রীর ভয় থাকে। ও আচ্ছা, ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্সটাকে কীভাবে মজা করা যায়, এই যে এত কিছু ক্রিকেট এই সেই, তো তখন ইট কানেক্টেড অডিয়েন্সের সাথে। আসলে জিনিসটা কানেকশনটা খুব সুন্দর ছিল, অ্যান্ড ইট বিকেম ভাইরাল। বাট আমরা তখন বুঝি নাই যে আসলে এত সুন্দর হবে। একটা ওভিসি করছেন, সেখানে চঞ্চল চৌধুরী ভাই ছিলেন, মানে ওটাও বেশ মানে ইয়া হয়। ওইটা ওয়াজ আ মানে বিগ প্রোডাকশন। হ্যাঁ, ওইটা টিভিতেও দিছিলাম সাহস করে। হ্যাঁ, বাট মানে ওইটা ওয়াজ, আইডিয়াটা ছিল এরকম একটা জিনিস যে এডটেক তখনও ওয়াজেন্ট মেইন স্ট্রিম। হ্যাঁ, এবং আমাদের এখনও যেটা সবচেয়ে বড় কালচারাল ব্যারিয়ার, মানে সবাই কিন্তু চিন্তা করে ফোনের কথা চিন্তা করলে কি করবে মানুষ, ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টা, মানে সো বাবা মাদের কাছে আমাদের এখনও কিন্তু ওই লেভেলে আমরা যেতে পারি নাই। হ্যাঁ, আমাদেরকে এখনও প্রতিনিয়ত বলে কিন্তু বাবা মারা যে এই ফোন দিব, ওরা তো নষ্ট হয়ে যাবে। আমি কেন নষ্ট হবে? হ্যাঁ, মানে আমার ছেলে আইপ্যাড নিয়ে কি সুন্দর খান একাডেমি খুলে, খান একাডেমি কিন্তু একটা জোস একটা অ্যাপ আছে ট্যাবলেটের জন্য, অনেক কিছু করে ফেলে, অনেক কিছু শিখতেছে, ABCD মানে রাইমস, খুব সুন্দর সুন্দর জিনিস। সো এই যে কালচারাল ব্যাপারটা কিন্তু যতক্ষণ আমরা
শাহরুখ খানকে তো অ্যাফোর্ড করতে পারবো না হয়তো, হ্যাঁ, বাট চঞ্চল ভাইকেও কিন্তু আমরা খুব সাহস করে নিয়েছিলাম, হ্যাঁ। প্রোডাকশনটা জোস ছিল এবং দ্য এন্টায়ার পয়েন্ট ওয়াজ আমরা অভিভাবকদের কাছে যাব, নট ছাত্রছাত্রী, যে একটা শিক্ষা ব্যবস্থা আছে, এটা অনলাইন করা যায় এবং ফোনের মাধ্যমে করা যায়। শিখো ইজ বিগ নেম নাও, ঠিক আছে, কিন্তু শুরু করার সময় আসলে কিভাবে শুরু করেছিলেন, মানে কতজন, কিভাবে মিলে, কত টাকা দিয়ে, পার্টিকুলারলি ও মাই গড, এক্স্যাক্টলি please, sir, পার্টিকুলারলি বলেন কত না। টাকা দিয়ে? ভাই এই টাকার হিসাবটা তো আনফর্চুনেটলি নাই, কারণ অনেক টাকা মানে আমাদের নিজেদের পকেট থেকে দিতে হয়েছিল। সো 2019 সালে আমরা চিন্তা করি যেটা করব, তখন আমি ব্যাংকিং করতেছি এবং ওইটাও কিন্তু খুব প্যারার কাজ। মানে সকালবেলায় উঠতাম, আসতাম 9টা 10টা, লাকিলি বাংলাদেশ থেকে কিন্তু 5 ঘন্টা আগে, হ্যাঁ। সো ওই 10টার সময় শুরু করতাম, এইখানে আমার টিম তখন ওই 5টা, আর ওই তখন ইঞ্জিনিয়ারিং ছিল শুধু। সামহাউ লিঙ্কডইনে আমি টক করে মানুষদেরকে যে ভাই আমরা একটা এরকম জিনিস বানাইতেছি, মনে বলি এই কে, এই লন্ডন থেকে ব্যাংকার মানুষ, উনি কি কিছু বানাবে, হ্যাঁ। সো কয়েকজনকে কনভিন্স করালাম, তারপর ওইভাবে আস্তে আস্তে শুরু করি। ইট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট একটা জার্নি, কারণ পুরোটাই রিমোট ছিল। কিন্তু আমরা আবার লাকি ছিলাম যে তারপর কোভিড হলো, তো সবাই এমনিই রিমোট, হ্যাঁ। সো ওই রিমোট একটা টিম দিয়ে আমরা একটা পর্যায়ে নিয়ে আসার পর আমরা তখন চিন্তা করি যে আচ্ছা না, এটাকে একটা রিলিজ দেওয়া যাবে। সো জুন 2020-তে আমরা যখন একটা, ওইটাকে বলে MVP বলে, হ্যাঁ, স্টার্ট আপে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, মানে কোনো মতো একটা অ্যাপের ভিতরে ম্যাথস নিয়ে আমরা বেসিক্যালি গণিত নিয়ে শুরু করলাম ক্লাস 9-এর। তো ওইটা আমরা ইনভেস্টরদের কাছে নিয়ে গেলাম, হ্যাঁ। তো আমার আইডিয়াটা ছিল যে নিজের টাকায় তো আসলে যে ভিশনটা আমরা দেখতেছি এটাকে এক্সিকিউট করা যাবে না। ততদিনে কত টাকা খরচ হয়ে গেছিল? 1 কোটির মতো, অনেক, হ্যাঁ, ক্লোজ টু ইট, হ্যাঁ। 1 কোটি টাকা খরচ হয়ে গেছে। মানে তখন আমাদের বাজেট ছিল ওরকম। লঞ্চ করতে কয়টা ভুলও করছিলাম প্রথমের দিকে, হ্যাঁ। মানে উই হায়ার্ড কনসালটেন্টস, এই সেই। সো আই ডোন্ট রিমেম্বার টেক সাইড থেকে কনসালটেন্ট, টেক সাইড থেকে কনসালটেন্ট, আমরা ইন্ডিয়া থেকে। তখন আমরা ভাবছিলাম যে যেহেতু ইন্ডিয়াতে এডটেক অনেক পপুলার, তারা খুব সুন্দর করে বানায় দিবে, কিন্তু তারপর বুঝলাম যে দিস ইজ নট হাউ টেকনোলজি ওয়ার্কস। ভাই আমি জাস্ট এটার সাথে একটু অ্যাড করব, 2020-এর শেষের দিকে আমরা একটা ই-কমার্স তৈরি করি, হ্যাঁ। ওইটা প্ল্যাটফর্মটা একটু রেগুলার মার্চেন্ট অনবোর্ডিংয়ের চেয়েও একটু ডিফারেন্ট ছিল। ওইখানে মানে নর্মাল তো কয়েকটা লেয়ার থাকে, মার্চেন্টদের জন্য একটা ড্যাশবোর্ড, এদের জন্য একটা ড্যাশবোর্ড, তাই না, কয়েকটা। ওইখানে আরও কিছু জিনিস আমরা কাস্টমাইজ করেছিলাম, একটা গভর্নমেন্টের হিউজ একটা প্রজেক্ট ছিল। আচ্ছা, দ্য থিং ইজ ইন্ডিয়া বলার কারণে চলে আসলো মাথায়, ওফ কষ্ট, এত ফাস্ট লঞ্চ করতে হবে, হ্যাঁ। একটা টেক টিম নেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু না, আমাদের একটা রেডিমেড প্রোডাক্ট কিনে নিয়ে এসে দেখো তো একটু কাস্টমাইজ করে দেওয়া যায় কিনা। আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান কোনো একটা কোম্পানি থেকে আমরা একটা প্রোডাক্ট কিনে নিলাম, ভালো একটা অ্যামাউন্ট খরচ করে। ও this is the story I can relate. And তারপর ওটার মধ্যে কাস্টমাইজ এবং ওই জার্নিগুলো, ততদিনে টিম বলতেছে আমরা স্ক্র্যাচ থেকে বানাইতাম। সো তো এটাই তো, আমি তো তখন ব্যাংকার, মানে আপনি বুঝেন ব্যাপারটা, আমার তো আইডিয়াই ছিল না যে ডিজিটাল প্রজেক্ট। এই ধাক্কাটা খাওয়ার পর আমি তারপর আর জীবনে আমি বলছি যে আমি শিখবো, হ্যাঁ। এবং এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে আসলে যদি কখনো কনসালটেন্ট ইউজ করেন, নিজে কিছু শিখতেছেন না, কিন্তু কি ভুল হচ্ছে এটাও জানেন না। সো তবে ব্র্যান্ডিং এর জন্য ব্র্যান্ড কনসালটেন্ট রাখা উচিত, ব্র্যান্ডিং এর জন্য ব্র্যান্ড কনসালটেন্ট রাখা উচিত, হ্যাঁ, এটা বলে না কিন্তু, হ্যাঁ, সব কাজ নিজে করতে হবে না, ব্যবসা করেন না, ব্র্যান্ড না, বাট দ্যাটস ট্রু। মানে there are মানে টেকনোলজি জিনিসটা, প্রোডাক্ট জিনিসটা ইজ ভেরি ডিফারেন্ট, কারণ এটাই তো মূল জিনিসটা, মানে আলটিমেটলি দ্যাটস হোয়াটস গোয়িং টু দ্য ইউজার, হ্যাঁ। এইটা যদি আমাদের নিজেদের আইপি না থাকে, তাহলে আর ডিজিটাল প্রোডাক্ট মানে কেমনে হলা, হ্যাঁ। সো দ্যাট ওয়াজ দ্য ইয়ে, হ্যাঁ, 1 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। মানে আমার মনে হয় বাজেটটা ছিল 1 কোটি, মানে উই হ্যাড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মানে মেবি বাই দ্য টাইম উই রেজড মানি ইট ওয়াজ লাইক 50 lakhs 60 lakhs এর মতো আমরা খরচ করছি। ওইটা নিয়েই আমরা গেছিলাম ইনভেস্টরদের কাছে। তখন রেভিনিউ কত ছিল সো ফার? জিরো। এমভিপি লঞ্চ করে এমভিপি $0 রেভিনিউ নিয়ে। আমাদের আইডিয়া ছিল যে আমরা অ্যাক্সেলারেটরের কাছে যাব না, আমরা এরকম একটা ইনভেস্টর আনবো যে এডটেক বুঝে। আমি লিস্টটা বানালাম যে এই এডটেক ভেঞ্চার ক্যাপিটালিস্টের সাথে কথা বলবো। এখন লাক ইজ সাচ এ বিগ থিং, হ্যাঁ। কি উইয়ার্ডভাবে আমার লিস্টে যে সেকেন্ড ছিল লার্ন ক্যাপিটাল, তার সিলিকন ভ্যালিতে। এটা রিয়েল স্টোরি। আমাদের যে ইঞ্জিনিয়ারটা আমি কথা বলতেছি না, তাকে লিঙ্কড ইন করছে, হ্যাঁ, যে এই তোমরা দেখি বাংলাদেশে এডটেক বানাচ্ছ,
এবং ওই ইঞ্জিনিয়ারটার নাম ফাহিম, হ্যাঁ, এখন আমাদের সাথে নাই, বাট হি ওয়াজ উইথ আস ফর লাইক 4 years। এখন সে আরেকটা নতুন, সে নিজে একটা স্টার্ট আপ বানাচ্ছে। বাট ও আমাকে না বললো যে ভাই এই দেখেন তো এই লার্ন ক্যাপিটাল থেকে একজন আমাকে মেসেজ করছে। আমি বলছি যে কবে করছে? বলে আরও 3 মাস আগে। 3 মাস আগে তুই আমাকে বলস নাই কেন? হ্যাঁ, সো তারপর উই কানেক্টেড। ওনারা বুঝলো বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, বাংলাদেশের সম্বন্ধে ওরা জানতোই না। এই যে একটা দেশ, এত মানুষ আছে, কিচ্ছু জানে না। সো ওদেরকে যখন বুঝালাম যে দিস ইজ নট অনলি 170 million পিপল, এই যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা, তখন বললো যে অফকোর্স এখানে তো এডটেক হবেই। সো ওরা আমাদেরকে ওই $100,000 বেসিকলি তখন ইয়ে দিল। সো এইটা আমাদের ফার্স্ট ফান্ডিং। কত ভ্যালুয়েশনে খেয়াল নাই, বাট ইট ওয়াজ লাইক নট ইভেন 600,000 700,000 এরকম। আমি বলি যে লাখ একটা তো হয়েছে যে লিঙ্কডইনে মেসেজ করছে, কেমনে কেমন পাইছে, তারা একটা অ্যানিমেটেড ভিডিও দেখছিল ফেসবুকে, ওটা দেখে লিঙ্কডইনে তখন আমরা কেউ ছিলাম না, কারণ আমি তো তখন ব্যাংকে, হ্যাঁ, ফুল টাইম। শুধু ফাহিমের লিঙ্কডইনে লেখা ছিল যে সে শিখর ইঞ্জিনিয়ার। I really want to know মানে কেমন অ্যানিমেটেড ভিডিও তৈরি করে কোথায় ছিল, কেন তারা পেলো? Because I also want them to find me. লিটারালি ইট ওয়াজ অন ফেসবুক। হ্যাঁ, ইট ওয়াজ অন ফেসবুক। আমরা তখন 4-5টা বানাইছিলাম, ওটা পোস্ট করছি, ওইটা দেখে। বাট এটাই বলতেছি যে ইট অল ম্যাটার্স অন দ্য ব্যাকগ্রাউন্ড, রাইট? তখন কিন্তু এডটেক ওয়াজ আ থিং, বিকজ কোভিড হচ্ছে, হ্যাঁ, সবাই তখন চিন্তা করতেছে যে আর নতুন নতুন কোন জিওগ্রাফি আছে যে ইন্টারেস্টিং কাজ আছে যারা ট্যাপ না। সো তখন they were actively looking at South Asia, and because India was having a big edtech boom, right? So ব্যাপারটা একটা ইকোসিস্টেম মানে ওভারঅল তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি। সো আমরা এখন কোন জায়গায়? আমরা অপোজিট জায়গায়। আমরা এখন ফান্ডিং সাইকেলের উল্টা সাইডে। ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট ফান্ডিং। এডটেককে এখন মানুষরা সেইভাবে আর মানে ইটস নট দ্য ফ্যাড। 2020-তে এভরিবডি ওয়াজ অ্যাবাউট এডটেক। নাও ইফ ইউ হ্যাভ এন এডটেক বিজনেস অ্যান্ড ইটস গুড অ্যান্ড দ্য মার্কেট ইজ দেয়ার, ঠিক আছে, তারা কনসিডার করবে। কিন্তু তখনকার দিনে কিন্তু ব্যাপারটা দেয়ার ওয়াজ লাইক মোমেন্টাম। হ্যাঁ, এখন মোমেন্টামটা আমাদের বানাতে হচ্ছে থ্রু বিজনেস মেট্রিক্স। হ্যাঁ, ওই যে ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এডটেকের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সো এখন ফান্ড রেজিং ইজ আ লট মোর, আমি বলবো যে চ্যালেঞ্জিং, নট জাস্ট ফর বাংলাদেশ, গ্লোবালি, কিন্তু বাংলাদেশে তো এক্সট্রা চ্যালেঞ্জিং। আপনার কাছে কি মনে হয় যে রিসেন্টলি যেগুলো চেঞ্জেস বা যে আপনি তো ইনভেস্টমেন্ট সামিটে গেছেন, সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, অনেকগুলো ইনভেস্টার তো ওখানে ছিল, হ্যাঁ। সো এরপরে কি আপনার মনে হয় যে এটা লেস চ্যালেঞ্জিং হওয়া উচিত? এই জিনিসগুলো না আসলে হঠাৎ করে চেঞ্জ হয় না, বুঝতে পারছি। হ্যাঁ, মানে ইনভেস্টমেন্ট সামিট একটা ভালো, এরকম আমাদের আরও করা উচিত, কিন্তু আরও বেটারও করা উচিত। আমি বলবো কোয়ালিটি অফ ইনভেস্টার্স আমাদের আরও ফোকাস দাও। বেটার বলতে মানে স্টার্ট আপরাও কিন্তু অনেক শেপস অ্যান্ড সাইজেস থাকে। মানে আমরা যখন ওই প্রথমের দিনের কথা বলতেছিলাম, তখন আমাদের লাগতো আর্লি স্টেজ স্টার্ট আপস, হ্যাঁ, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, হ্যাঁ, যারা আর্লি স্টেজে ওই 700,000 ভ্যালুয়েশনে আমাকে 100,000 দিবে কথা বা 50,000 দিবে। হ্যাঁ, এখন আমাদের যে জায়গাটাতে আমাদের তো অবভিয়াসলি এখন মানে দ্য ভলিউম of business is bigger, আমাদের size of check is bigger, valuation is bigger, so একটা different type of investor লাগে এখন। early stage, মিডলে যখন আসেন সিরিজ এ বি বলে, তারপর শেষের দিকে যখন যান যেটা শপ আপ করছে এখন সিরিজ সি, হ্যাঁ, এবং বিকাশ। সো বিকাশ অ্যান্ড শপ আপ আর দ্য অনলি ওয়ান্স মানে স্টার্ট আপের ওয়ার্ল্ডে যারা সিরিজ সির পরে এখন রেজ করতে পারছে থ্রু রিয়েল ইনস্টিটিউশনাল ভেঞ্চার ক্যাপিটালিস্ট। সো মেইন ব্যাপারটা হচ্ছে যে ইটস গুড, বাট আমাদের অনেক আমার মনে হয় কাজ আছে। আমি যদি বলি দেশের সিচুয়েশন, যে জুলাইয়ের পর ইট ওয়াজ ভেরি আর্লি, তাই না, অত বেশি সময় পাওয়া যায় নাই। তারপরে আমাদের দেশের আসলে স্টেবিলিটি নিয়ে অনেকের অনেক রকম চিন্তা থাকতে পারে। সো আমার মনে হয় নেক্সট সামিটের আগে আমাদের এমন কিছু করে ফেলতে হবে, দ্যাটস রাইট, হ্যাঁ, সো দ্যাট উই ক্যান অ্যাট্রাক্ট দেম। অফ কোর্স, আবার মাঝখানে তুই মনে হয় দেখছিস যে স্ট্রিট ফাস্ট হচ্ছে 180 কোটি টাকার ইনভেস্টমেন্ট পেলো স্ট্রিট ফাস্ট চায়না থেকে। সো এইটা 180 কোটি টাকা। ওয়াও, এটা কিন্তু এখন স্ট্রিট ফাস্টে জীবন ভাইয়ের সাথে উই হ্যাড আ পডকাস্ট, কিন্তু মানে ওনাকে যেভাবে দেখতাম যে এসএমই দের মতোই করতেছিল। হ্যাঁ, এসএমই দের মতো করতে করতে ফার্স্ট ইনভেস্টমেন্ট এত বড় ইনভেস্টমেন্ট, মানে আই ডোন্ট নো এটা কি ফার্স্ট ইনভেস্টমেন্ট নাকি, আই ডো নট নো। কিন্তু আমরা যে রেগুলার স্টার্টআপে যে ডিসকাশনগুলো হয়,
ইউ ডিডন্ট হিয়ার देयर নেম। এক একটা বিজনেস মডেল আসলে ডিফারেন্ট। এটাকে বেলা আসলে প্রথম থেকেই রেজ করতে হয়, কারণ এত আপফ্রন্ট ইনভেস্টমেন্ট উইথাউট এনি রেভিনিউ। আমাদের কিন্তু রেভিনিউ ফার্স্ট শুরু হয় আমরা 2021-এ। তার মানে প্ল্যাটফর্ম বানাইছি 2020-তে, কন্টেন্ট বানাইছি, এখানে অনেক ইনভেস্টমেন্ট যায়। সো ফান্ড রেজিং বা ওই মানে যেটা মার্কেটিং করতে হয় ফর ফান্ড রেজিং, ওইটা মেইনলি মার্কেটিং ফর ফান্ড রেজিং। আমরা এখন আমার কিন্তু 50% অফ মাই টাইম ইজ আসলে ইনভেস্টরদেরকে বোঝানো আমরা বাংলাদেশি অপরচুনিটি। ইউ আর এগেইন ইনটু ফাইন্যান্স, ব্যাংকিং, এটা সব ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এটা সব ফাউন্ডারদের কিন্তু, সব ফাউন্ডারদের কিন্তু ভাই। সো আপনি বলতেছেন যে কি আপনার একটা সময় চলে যায় মার্কেটিং ফর ফান্ড রেজিং, মানে হাউ ডু ইউ ডু, মানে হোয়াট ইউ মিন? লাইক আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গ্লোবাল ক্যাপিটাল কিন্তু দেশে এখনো আসেই নাই, ট্রিলিয়নস অফ ডলার্স আউট দেয়ার বাসা খুঁজতেছে। হ্যাঁ, মানে আমরা ওই টাকাটা কাজে লাগে একটা রিটার্ন দিতে হবে। দ্যাটস হোয়াট ইনভেস্টার্স ওয়ান্ট। এবং এই যে ভেঞ্চার বলেন বা আমরা যে কাজগুলো করি, ওইটা হতেছে কি একটা টাইনি অ্যালোকেশন ওই পুরো তাদের ফুল ক্যাপিটালের। হ্যাঁ, উইট ইজ কি রিস্কি বাট হাই রিটার্ন। এটা ফেলও করতে পারে, বা যদি লেগে যায় তাহলে ইটস $1 billion আউটকাম ওর লাইক $500 million আউটকাম। সো এই যে ইনভেস্টরগুলো, এরা কিন্তু পৃথিবীর অনেক জায়গায় আছে। হ্যাঁ, সো আমাদের যেটা করতে হচ্ছে, মানে অ্যাজ আই গেস বাংলাদেশি স্টার্টআপ ফাউন্ডার্স, উই হ্যাভ টু গো আউট অ্যান্ড টেল দেম অ্যাবাউট বাংলাদেশ। ওয়েভ মেকার পার্টনার্স সিঙ্গাপুরে বেসড, ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ শিখো ছিল। লার্ন ক্যাপিটাল সিলিকন ভ্যালি বেসড, ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ শিখো ছিল। গুড ওয়াটার ক্যাপিটাল, ওরাও সিলিকন ভ্যালি, ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট বাংলাদেশ শিখো ছিল। আমরা কিন্তু শিখোর কথা বলার আগে আসলে বাংলাদেশের কথা বলতে হয়, কারণ অনেকেই জানে না বাংলাদেশ কি। কিন্তু দ্য গুড নিউজ ইজ, একবার যখন ইনভেস্ট করে ফেলে তখন হোপফুলি আরও কোম্পানিকে ইনভেস্ট করবে। সো এই ব্যাপারটা অলমোস্ট লাইক অ্যান ইকোসিস্টেম, যে আস্তে আস্তে মানে যতজনের পরিচয় এই যে সামের থ্রুতে হয় না, শুধু ইনভেস্টমেন্টের থ্রুতে হয়। সো ইটস আ লং টার্ম গেম। কেউ কিন্তু হঠাৎ করে আমি চিনি না, হ্যাঁ খুব ভালো ব্যবসা বানিয়েছে, কিন্তু তোমাকে তো আমি তো বাংলাদেশও চিনি না, তোমাকেও চিনি না, তোমাকে কি আমি $2 million দিয়ে দিব? না। সো অনেক দিনের একটা রিলেশনশিপ এবং জিনিসগুলোকে আসলে ইটস মোর হিউম্যান, পুরো প্রসেসটা আরও হিউম্যান আসলে। সো আপনারা 2020 সালের জুন মাসে $100,000 রেজ করছেন ফার্স্ট, রাইট? হ্যাঁ, তারপরে আপনাদের নেক্সট তারপর আমি যখন আসি এখানে বাংলাদেশে জুলাই 2021, সো তখন আমরা ওই লার্ন ক্যাপিটাল অ্যান্ড অ্যাঙ্কারলেস বাংলাদেশ, হ্যাঁ ওরা দুজন মিলে আমাদেরকে $1.3 million দিলেন। হ্যাঁ, সো ওইটা হচ্ছে দ্য ফার্স্ট রিয়েল ইনভেস্টমেন্ট। তো ওইটার পর সাহস করলাম যে ঠিক আছে, সব ছেড়ে দিচ্ছি। জুলাইতে আমি ব্যাংক ট্যাঙ্ক ছেড়ে দিলাম, বাংলাদেশে এসে পড়লাম। সো 1.3 million এটা কত ভ্যালুয়েশনে হয়েছে? গুড আপটেক ফ্রম দ্য 600,000। না, ডেফিনেটলি গুড আপটেক। আর তখন রেভিনিউ কিরকম? $20,000 $40,000 এ মান্থ ছিল। তখন গ্রোথ হচ্ছিল খুব সুন্দর করে। এসিএস অপার্স, এসিএস তখন কি ছিল? তখন তো মনে হয় ওরা 10 মিনিট স্কুলেরই তো ছিল। আচ্ছা, এটার বাইরে যদি আলাদা করে যাই, উদ্ভাস তো মনে হয় কখনোই স্টার্ট আপ বা এই টাইপের নিজেদের করে কখনো এভাবে করে বলে না, কিন্তু তারা তো তাদের ভেতরটাও আমি একটু যখন বুঝলাম যে টেকনোলজি ড্রিভেন অনেক কিছুই ঘটতেছে, তাদের স্টুডেন্টরা যেন টেকনোলজির মাধ্যমে আসলে তাদের কাছে লার্নিংটা নেয়, কিন্তু তারা তো মনে হয় কখনোই এই সিরিজগুলোর মাধ্যমে আসতেছে না, বা ভেঞ্চার ক্যাপিটালিস্টরা কখনো তাদের দিকে মনে তাকায় না নাকি? না, আমার মনে হয় ওইটা ওনাদের প্ল্যানেই নাই। হ্যাঁ, আমি যতটুকু কথা বলে বুঝছি, ইনভেস্টমেন্ট তোলা বা ওইটা ওনাদের প্ল্যানেই নাই। মানে ইটস এ ভেরি ডিফারেন্ট বিজনেস, মানে 20 বছর যাবৎ কোচিং বিজনেস। হ্যাঁ, মানে এটা তো অনেক দিন ধরে বানাইছে ভাইয়া। হ্যাঁ, অ্যান্ড আই থিঙ্ক সত্যি করে যদি বলি, ইটস একটা নিশের মধ্যে। ওই যে পিরামিডটার কথা যদি চিন্তা করি, আমরা যে 42 মিলিয়ন আমাদের স্টুডেন্ট সংখ্যা, আমরা যদি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত দেখি, 6, 7, 8 হচ্ছে পিরামিডের বড় জায়গাটা, তারপর এসএসসি, এইচএসসি, তারপর একদম মানে দ্য বেস্ট অফ দ্য বেস্ট চিন্তা করে যে না আমরা বুয়েটে যাব, ঢাবিতে যাব, ডিএমসিতে যাব। সো ওই জায়গাটাতে অনেক বছর ধরে আই থিঙ্ক মানুষের ফোকাস করছে। এখন আমাদের ফোকাসটা কোথায়? আমাদের ফোকাসটা কিন্তু একদমই ওটা না। হ্যাঁ, আমাদের ফোকাসটা হচ্ছে যে ডেটা সেন্ট্রিক, স্কেলেবল, নিজস্ব এপিআই, মানে পুরো জিনিসটা প্রথম থেকে একদম ফাউন্ডেশনালি চিন্তা করা যে এটাকে আমরা অনেক কিছু করতে পারবো। সো এর জন্য ইনভেস্টমেন্টটা তোলা লাগে।
এবং আমরা এখন যেগুলো নিয়ে কাজ করতেছি, আমি যেটা নিয়ে সবচেয়ে এক্সাইটেড, এআই। হ্যাঁ, এবং এআই কিন্তু এডটেককে আবার মানে ইটস গোয়িং টু মেক ইট সেক্সি অ্যাগেন। হ্যাঁ, সো এটাকে এখনও কেউ বুঝতেছে না, বাট অনেস্টলি স্পিকিং এখন যেটা হচ্ছে যে সব দামগুলো এখনও একটু হাই বলে আমাদের মতো দেশে আমরা অ্যাপ্লিকেশনগুলোকে ছেড়ে দিতে পারতেছি না, কারণ আসলে এই সার্ভার অ্যান্ড কম্পিউট কস্ট আমি অ্যাট স্কেল সবাইকে দিতে পারবো না। কিন্তু এআই দিয়ে কিন্তু অনেক মজার মজার জিনিস করা যায়। আমরা একটা প্রোডাক্ট বানাইছি, পুরো পিছনের জিনিসটা হচ্ছে সিলেবাসকে ঘিরে একটা নলেজ বেস আছে। আপনি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, সাথে সাথে উত্তর দিয়ে দিবে, আবার ধাপে ধাপে উত্তর দিবে, জাস্ট লাইক আ টিচার। মানে আপনার পরীক্ষাতে 100 out of 100 পেতে যেভাবে আপনাকে সাজায় দিত, ঠিক ওইটা করতে পারতেছেন, ইনস্ট্যান্ট করতে পারতেছে। আপনি ছবি তুলতে পারবেন, সো ছবি তুলবেন, দিয়ে দিবেন, মানে লিটারালি লেখে। হ্যাঁ, মানে পচা হ্যান্ড রাইটিং, আমার হ্যান্ড রাইটিংও সুন্দর না, ওইটারও এখন ব্যাখ্যা করে দিতেছে। আর আমাদের আইডিয়া হচ্ছে যে এই যে লাইভ ক্লাস, আমাদের একজন 3000 জন থাকে, 2000 জন থাকে, চ্যাট করে কেউ উত্তর পায় না, এটার মধ্যে যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে দেখেন এটার মধ্যে কিন্তু আসে পড়তেছে। সো আই থিঙ্ক এআই উইল বি অ্যানাদার অ্যাগেন একটা ডিফারেন্ট একটা জিনিস নিয়ে আসবে পুরো। CGPA versus skills. So what's your take on this? কোনটা বেশি ইম্পর্টেন্ট? If I can be honest, skills is the most important. কিন্তু এটা বলতে যে CGPA not important এটা বলবো না। আমি কিভাবে দেখি জিনিসটাকে, CGPA is like a passport. এই যে আমার এখন ব্রিটিশ পাসপোর্ট আছে, আমার ভিসা লাগে না অনেক জায়গায়, আমি ঢুকে যেতে পারি। হ্যাঁ, সো CGPA যাদের এই যে GPA 5 পায়, হ্যাঁ, তারপর তারা রাইট ইউনিভার্সিটিতে ঢুকতে পারে, এই ব্র্যান্ড নেমটার জন্য তোমার অনেকগুলো দরজা খুলে যাবে। অ্যালামনাই কতটা স্ট্রং, নেটওয়ার্কিং কতটা না, আমরা আইবিএর কথাই বলি না। হ্যাঁ, বাবা তো বলতো যে আইবিএর সবাই আছে আমার নেটওয়ার্কে, আইবিএতে যারা ম্যানেজমেন্টে। সো ওই ব্যাপারটা কিন্তু যদি এখন একটা মানুষ পাবলিক ইউনিভার্সিটিতে রাইট CGPA পেয়ে যায়, ও কী করছে, কী শিখছে, এটা ইজ নট দ্যাট ইম্পর্ট্যান্ট। কার সাথে মিশছে সে, কাদের সাথে আড্ডা মারতেছে, কী আলোচনা হচ্ছে, তারপর ওই যে নেটওয়ার্কটার জন্য আমি চাকরির ইন্টারভিউটা দেখতে দরজা দিয়ে ঢুকতে পারছি। এখন ঢুকার পর ভাই আপনার যদি শুধু CGPA থাকে কিন্তু কোনো স্কিলস থাকে না, এখানে কিন্তু খেলা হেরে গেছেন। এখন আমরা যে দুনিয়াতে আসছি, এনিবডি ক্যান লার্ন এনিথিং। আপনি ইউটিউবে শিখতে পারবেন, এডটেকে শিখতে পারবেন, এআই দিয়ে শিখতে পারবেন। হ্যাঁ, এখন ভাইব কোডিং, আমি একটু চেষ্টা করছি গতকাল ভাইব কোডিং করা। হ্যাঁ, মজা, প্রম্পট দিয়ে কোড লিখে যেতেছে। হ্যাঁ, তারপর আমি আমার ইঞ্জিনিয়ারিংকে বলছি, দেখেন বস, হ্যাঁ আমি তো কিছু লিখছি। ও বলে যে হ্যাঁ এগুলো সব ভুল, কিন্তু লিখছেন। হ্যাঁ, বাট মাই পয়েন্ট ইজ কিছুদিন পর হয়তো ওটা ভুলও থাকবে না। সো ভাইব কোড করে মানুষ অ্যাপ বানায় ফেলতেছে আজকাল। আর আমরা এখনও চিন্তা করি যদি ইউনিভার্সিটি আমাদেরকে সব শিখিয়ে দিবে, এটা আমি বলবো ভুল। কিন্তু দ্য পাসপোর্ট ইজ ইম্পর্ট্যান্ট। যারা ধরেন স্ট্রাগল করতেছে পড়াশোনা নিয়ে, এবং অনেক আছে চেষ্টা করে, অনেকে আছে হ্যাঁ চেষ্টা করে না, ফাঁকি মারে, ঠিক আছে, তো এই জায়গাটাতে তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে? অনেস্টলি স্পিকিং, কোন কাজটা তুমি করতে চাও এটা কিন্তু রেডিলি অ্যাভেলেবল। এআই যে রেভলিউশনটা আসতেছে, আমি মনে করি ক্রিয়েটার্স, হ্যাঁ আপনাদের মতো ক্রিয়েটার্স উইল হ্যাভ আ গ্র্যান্ড টাইম, কারণ আরও অনেক টুলস একজন ইউজ করে অনেক 50 জনের জিনিস করে ফেলতে পারতেছে। সো ইন দ্য ফিউচার আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। মানে আমরা কি নিজেরা একটা চিন্তা করে ওই চিন্তাটাকে কাজে লাগে অ্যাকচুয়ালি ইউজফুল হতে পারবো নাকি, এইটাই কিন্তু মানুষরা এখনও মনে করে পড়াশোনা আমাকে শিখিয়ে দিবে। পড়াশোনা কিন্তু শিখাবে একটা ফাউন্ডেশনাল লেভেল। হ্যাঁ, ঠিক আছে, 1 + 1 = 3, 1 + 1 = 3. So but the whole point is it can be 3, right? If you can add up what is the missing element for me to make myself useful. So এগুলো সবাই এখন honestly speaking আগের মতো এই ভয় নেই যে আমি যদি একাডেমিকলি না আগাতে পারি আমাকে কিছু হবে না, কি হবে, কি করতে চাও ইজ দ্য কোয়েশ্চেন। বাট ওই জিনিসটাই ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে ছোটোবেলা থেকে কি আমরা শিখাচ্ছি নাকি যে পড়াশোনা ইজ নট এভরিথিং। ওকে, তার মানে ডিগ্রি ইজ নট দ্য অনলি থিং। এটা যদি এরকম হয়, ওকে, আমাদের লাগবে তাহলে কি ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, একটা ওকে লিডারশিপ, কমিউনিকেশন। কীভাবে শিখবো ক্রিটিক্যাল থিঙ্কিংটা? কীভাবে শিখবো? আসলে এটা কিন্তু শুধু স্কুলে শিখালে হবে না ভাইয়া। হ্যাঁ, ইট কামস ফ্রম বাসা। স্কুলে গিয়ে টিচারে যদি জিজ্ঞেস করতাম এটা কেন, এটা না, এটা তো বইতে লেখা আছে, তুমি এটার চেয়ে বেশি জিজ্ঞেস করো না। আমরা এখনও অধিকাংশ সময় যদি বাসায় জিজ্ঞেস করি যে এইটা কেন হয়েছে, এইটা এইভাবেই। সো
এখন যদি সব কিছুই এরকম গদবাঁধাভাবে আমাদেরকে বিশ্বাস করে নিতে হয়, হ্যাঁ, আমরা এটাকে প্রশ্ন করতে পারবো না, তাহলে কিন্তু এইটাই তো ক্রিটিক্যাল থিঙ্কিং। আমি যেটা আমার মেয়ের বেলায় দেখি, শি ইজ 3, হ্যাঁ, সব কিছুতে প্রশ্ন, এটা কেন এরকম, ওয়াই বাবা ওয়াই, হ্যাঁ, সো দ্য ফ্লাওয়ার ইজ পিঙ্ক, ওয়াই, ও এই ফ্লাওয়ারটা কোত্থেকে আসছে, এই ফ্লাওয়ারটাকে ছিঁড়ে ফেললে কী হবে, সো ওর কিন্তু কোয়েশ্চেনের শেষ নেই, আমি বলেই যেতে থাকি, হ্যাঁ, মানে উত্তর একটা পর্যায়ে এসে আমি কি উত্তর দিতে পারবো নাকি আমি জানি না, ChatGPT আছে। সো এই জিনিসটা কিন্তু ছোটোবেলায় অটোমেটিকলি সবার মধ্যে থাকে, বড় হতে হতে কি হয়, চারিদিক থেকে আমাদেরকে বলা হয় যে এই জিজ্ঞেস করিস না, সো কিউরিওসিটিটা চলে যায়, সব কিছুকে আমরা একটা সিস্টেমের মধ্যে ফেলাই দিই, তারপর আমরা বলি যে আমাদের কেউ ক্রিটিক্যাল থিঙ্কিং পারে না। না, আমাদের যে কেউ ক্রিটিক্যাল থিঙ্কিং পারে না এইটা বলার লোকটাও কম আছে। হ্যাঁ, না বিকজ আগে তো আই থিঙ্ক আমরা ইনসেন্টিভাইজড হইনি ওভাবে, টু বি অনেস্ট উইথ ইউ, ফর ক্রিটিক্যাল থিঙ্কিং। ইফ ইউ থিঙ্ক, আপনি যদি চিন্তা করে দেখেন, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য আপনি কখন ইউ আর রিওয়ার্ডেড বা উই ওয়ার রিওয়ার্ডেড বা ইউ আর রিওয়ার্ডেড সাজ্জাদ, যে হ্যাঁ আরে তুমি তো ক্রিটিক্যাল থিঙ্ক করছো, আরে রাইট কোয়েশ্চেন তুমি করছো, গুড, আরও কোয়েশ্চেন করো। মানুষ আমরা আরও বিরক্ত হয়ে যেতাম। আমার ছোটোবেলায় এরকম ছিল, আমার আশেপাশে মানুষ, আমি যখন কোনো কোয়েশ্চেন করতাম তখন আমাকে আরও শাট ডাউন করে দেওয়া হতো, যে আরে স্টপ অ্যাস্কিং কোয়েশ্চেন, এত কোয়েশ্চেন কিসের জন্য করতেছো। এই করতে করতে বড়বেলা পর্যন্ত আমি আর কোয়েশ্চেনই করি না। অ্যান্ড আমি যখন আমার ওয়াইফের দিকে তাকাই, শি হ্যাজ লট অফ কোয়েশ্চেন্স অ্যান্ড শি নোজ অল দ্য অ্যান্সার্স, লাইক তুমি এত কিছু জানো কীভাবে। তখন আমি জানতে পারছি যে কি ওর বড় হওয়াটা ছিল এরকম যে শি কুড অ্যাস্ক লট অফ কোয়েশ্চেন্স অ্যান্ড শি গট অল দ্য অ্যান্সার্স। ইট ইজ সো ইম্পর্টেন্ট। আমার এটা সবচেয়ে বড় ধাক্কাটা লাগে আমি যখন ইউনিভার্সিটিতে যাই, কার্ডিফে। তো আমি তো এখান থেকে পড়াশোনা করে গেছি, হঠাৎ করে দেখি কার্ডিফে গিয়ে সবাই প্রশ্ন করতে ভয় পায় না। কালচারাল একটা জিনিস, কিন্তু আমাদের ভিতরেই এটা নাই যে আমরা যে, সো আমার মধ্যেও এটা ছিল না। তখন আমার নিজেকে জোর করে বুঝাতে হলো যে আরে না, আমি অস্বাভাবিক, এটাই স্বাভাবিক। সো অ্যান্ড দেন আই থিঙ্ক ওভার টাইম আমি বুঝলাম যে না, আসলে দিস ইজ দ্য ওয়ে টু ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সামথিং। সো এটা একটা চর্চারও ব্যাপার আছে ভাইয়া। শাহরির ভাই, আপনাকে যদি আমি বলি যে বস আমার নেক্সট 10 ইয়ার্স, লেটস সে 10 ইয়ার্সে আমি এই স্কিলসগুলো বা এই জায়গাগুলো যেটা আমাকে সবচেয়ে বেশি লেভারেজ দিবে, যে স্কিলসগুলো, সেগুলো যদি আমি আপনাকে একটু র্যাঙ্ক করতে বলি বা লিস্ট করতে বলি, হোয়াট উইল বি দোজ স্কিল সেট? ভাই, দ্য নাম্বার ওয়ান স্কিল সেট, মানে যদি আমরা একদম ফোকাসভাবে বলি, লার্ন AI। প্রতিদিন নতুন নতুন টুলস বের করতেছে এখন, প্রতিটা উইকে বড় বড় আপডেট আসতেছে। একটা 20 বছরের ছেলে বা মেয়ে জাস্ট যে ইউনিভার্সিটিতে বের হয়েছে বা ইউনিভার্সিটিতে আসে বা HSC করতেছে, তার কাছেও একই রিসোর্স আছে আজকে, হ্যাঁ। তো যারা এটাকে আগে থেকে চর্চা করতে 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 একটা জায়গায় নিয়ে যাবে, দ্য ওয়ার্ল্ড ইজ ইউর অয়েস্টার, মানে কী করতে চাও, হ্যাঁ। সো এটা আমি মনে করি যে আসলে দ্য বিগেস্ট অপরচুনিটি, যে বাংলাদেশে বসে যেটা আমেরিকানরা করতেছে আমরাও করতে পারবো, এখানে কোনো ভিন্নতা নেই। ইউ হ্যাভ টু বি প্যাশনেট। মানে সবাই চিন্তা করে যে টাকা ইজ ইম্পর্টেন্ট, বাট আমি যেভাবে টাকাকে দেখি, আলটিমেটলি একটা পর্যায়ে এসে টাকা ইজ ইউটিলিটি। মানে ঠিক আছে, আমার একটা রাইট ওয়ে টু পুট ইট। হ্যাঁ, মানে একটা পর্যন্ত মানে আমার বাচ্চা, আমার মানে সবাই আরাম আয়েসে আসি, ঠিক আছে, মানে উই আর ইন আ গুড স্পট। তারপর দিয়ে টাকা দিয়ে কী হবে? তখন কিন্তু আসলে টাকার ভ্যালুটা ডিমিনিশিং। তখন ইউ অ্যাকচুয়ালি নিড প্যাশন। মানে আমি যে কাজটা করতে চাই, যে স্কিলটা আমি অর্জন করব, এটা যে একটা লেভেল অফ চর্চা লাগবে, হ্যাঁ। যেটা আমি এরটাকে কথাই বলি, আমি যদি প্যাশনেট না হইতাম, আমি অনেক আগে বলতাম যে ভাই ভালো লাগতেছে না, জায়গা, হ্যাঁ, লন্ডনে ভালোই ছিলাম, হ্যাঁ। না, উই ক্যান সি ইউ যখন আপনি টেক নিয়ে কথা বলতেছেন, হ্যাঁ, AI নিয়ে কথা বলতেছেন, উই ক্যান অলরেডি সি যে স্পার্ক করতেছে। আমার মজা লাগে, হ্যাঁ। সো এই যে স্কিলটা আমরা যেটা শিখবো, এই স্কিলটাতে কিছু একটা ইন্টারেস্ট থাকতে হবে আমাদের, হ্যাঁ। দিস ইজ ইন্টারেস্টিং। এটা একটু অফ টপিক যাইতে পারে, রাইট ভাই, বাট বয়স অনুযায়ী আপনি আমার থেকে বড় হবেন, কিন্তু ইউ লুক সো ইয়াং অ্যান্ড ইউ লুক সো ফিট। এত বড় একটা কোম্পানি চালাইতেছেন, হোয়াট ইজ দ্য সিক্রেট? বলেন যে রূপের রহস্য কি? ছেলেদেরকে তো বলা যায় না, তো আমি বলবো যে আপনার ফিটনেসের রহস্য কি? ফিটনেসের রহস্য, হোয়াই ডু লুক সো ইয়াং? আমাকে কেউ সিরিয়াসলি নেয় না ভাই, হ্যাঁ। আমার আগে বলতে হয় আমি আমি 2005 সালে HSC পাস করছি, হ্যাঁ। তখন ও এই ছেলে কে, হ্যাঁ। না, বাট ভাই আমি অনেস্টলি যখন প্রথমে শুরু করি, এত প্যারা ছিল, মানে অনেক প্যারা ছিল, এবং আমি লন্ডন থেকে ঢাকা আসি, কিচ্ছু করতাম না, সারাদিন কাজ 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 কাজ। তারপর হঠাৎ একদিন চিন্তা করলাম আমি সবসময় স্ট্রেস থাকতেছি। লন্ডনে আমি দৌড়াইতাম অনেক, হ্যাঁ, মানে প্রচুর দৌড়াইতাম। এটা আমার একটা মানে মজার একটা জিনিস ছিল, ফার্স্ট টাইম ছিল। ওখানে পার্কটার কাছে দৌড়াইতে রাস্তায় দৌড়াইতাম বেসিক্যালি, এবং 10 বছর হয়ে গেছে আমি দৌড়াচ্ছি, ম্যারাথন করি, হ্যাঁ। এইখানে এসে সব ভুলে গেছিলাম।
সো এইখানে এসে আমি যখন চিন্তা করলাম যে ভাই যদি আমার মানে মাথা টাথা ঠিক রাখতে হয় একটা আউটলেট লাগবে। সো তারপর আমি এই এখন 2 বছর হতে চলছে একদম ফুলি আমি ফিটনেস নিয়ে মানে একটা মানে প্রপার রুটিন বানাইছি। হ্যাঁ, এবং সকালবেলা ঘুম থেকে উঠে যাই মানে 5:30 6টা, হ্যাঁ এরকম মানে ম্যাক্স 6টা, হ্যাঁ এটার আগে উঠে যেতে পারবো। আমি অ্যালার্ম ছাড়াও 5:30টায় উঠে যাই, মানে কয়েক সময় 5টা উঠে যাই। আর আমার ওই জায়গাটাতে যেটা আমি এখন বানিয়ে নিছি যে দ্যাট টাইম ইজ মাই টাইম, হ্যাঁ, অ্যান্ড ইটস ফর ফিটনেস। হ্যাঁ, ইট ক্যান বি দৌড়ানো, ইট ক্যান বি জিম, হ্যাঁ, বাট দৌড়ানোটা আমার সবচেয়ে মজার এবং প্যাশনেট অ্যাবাউট, বিকজ ওই সময়টাতে কি মজার ব্যাপারটা হয় যে ইটস লাইক মেডিটেশন ফর মি। দ্য রানিং ইজ ফান। প্রথমে খুবই খারাপ লাগতো আমার, মানে মনে হতো যে আমি শেষ, মানে এখানে কি হবে না, বাট এখন আমি যদি না দৌড়াই আমার কেমন জানি খারাপ লাগে। কত কিলো অ্যাট এ স্ট্রেচ দৌড়ানো যাবে বা কতক্ষণ দৌড়ানো এখন? এখন অ্যাভারেজ আমার 10 কিলো। সো 1 ঘন্টার মতো 10 কিলো হয়। আমি মেন্টালি আমি ভাবি কি আমিও পারবো। হ্যাঁ, কিছুদিন আগে আমরা নিয়মিত ক্রিকেট খেলি। আমরা ক্রিকেট শেষে হ্যাঁ আমাদের উবার ডাক ছিল, সবাই যাবে। সো বল কি 5 মিনিটের মধ্যে উবার আসবে। ওকে ঠিক আছে চলো ফুটবলটা বের করো একটু খেলি। হ্যাঁ, 5 মিনিট সবগুলো জিব্বা বের হয়ে গেছে। নেভার ফুটবল নেভার। আই প্রমিস, এটা আমারও 2 বছর আগে যখন আবার নতুন করে শুরু করছিলাম একই জিনিস হয়েছে। এখন মজার ব্যাপারটা কি, এই প্রথম মাসটা যে কষ্ট করবেন পরে দেখবেন যে কেমনে কেমনে যে ইজ ম্যাজিক। এটা বেসিক্যালি একটা হার্টের সাথে সম্পর্ক, হ্যাঁ, মানে ইটস এ কার্ডিওভ্যাসকুলার সিস্টেম। হ্যাঁ, কয়েকবার যদি আপনি এটাকে অভ্যাস করে ফেলেন দেখবেন যে অটোমেটিকলি মনে হচ্ছে যে আমি আজকে দৌড়াই নাই, আমার কেমন জানি লাগতেছে। সকালে ঘুম থেকে ওঠা, তারপরে ফিটনেসের জন্য দৌড়। ওকে, ইটস বিন 2 ইয়ার্স, মোর দেন 2 ইয়ার্স। হ্যাঁ, এখন 2.5 ইয়ার্সের মতো, মানে রেগুলার সকালে। এন্ড দেন আফটার দ্যাট অ্যান্ড দেন ওই বাচ্চাদেরকে আমি স্কুলে নামাই। লিলি আমার মেয়ে, ও মানে বেসিক্যালি 8:30 থেকে 9টার মধ্যে স্কুলে। অ্যান্ড দেন বেসিক্যালি আমার একটা এই কাজের সময়টা আবার সবচেয়ে আমি মাঝে মধ্যে বাসার থেকেও করি, কারণ ওই সকালের জায়গাটাতে কেন জানি আমার প্রোডাক্টিভিটি বেস্ট থাকে। এক্স্যাক্টলি কোন আওয়ারটা এটা? 9 থেকে 12 আমি কেন জানি আমার প্রোডাক্টিভিটি হাইয়েস্ট থাকে। এই সময় আপনার এমপ্লয়িরা সবাই চলে আসে? আস্তে আস্তে আসতে থাকে, হ্যাঁ। সো 10টা 10:30টার দিকে। সো এটাও এখন আমি করি যে অফিসে গেলে ওই প্রোডাক্টিভিটিটা সবসময় পাই না। এখন আমি নতুন একটা শুরু করছি যে আমি অ্যাকচুয়ালি 9টা থেকে 12টা আমি একদম অ্যালোন টাইম বাসায় চিন্তা করতে পারি। হ্যাঁ, সো কয়েক সময় আমি বাসায়ও এখন এই ফার্স্ট 2 আওয়ার্সটা বাসায় করি, তারপর আবার 10টা 10:30টার দিকে মানে বেসিক্যালি আই গো ইনটু দি অফিস। ফানি ব্যাপারটা হলো আমি যখন নিজেই দেখি আমার প্রোডাক্টিভিটির ওই সকালটাতেই কিন্তু সব আইডিয়াগুলো বের হয়। পরে আই এম ডুইং মোর অফ, হ্যাঁ ঠিক আছে মিটিং করলাম, একটা ডকুমেন্ট লিখলাম, একটা ইমেল পাঠালাম, মানে এই কাজগুলো একটু মানুষরা কিন্তু কখনো চিন্তা করে না। আমি পরে দেখলাম যে আসলে দ্য রিয়েল ব্রেন ওয়ার্ক সকালের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। সকালবেলা কি জানি একটা ঘটে, সেটাই ভোরবেলা কি জানি একটা ঘটে। দ্য ব্রেন ইজ ফ্রেশ। সো আলহামদুলিল্লাহ মানুষকে আল্লাহ বানাইছে তো এইভাবে, সে সকাল থেকে শুরু করবে, তাই না? রুটিনটা বুঝছি। হ্যাঁ, আই ওয়ান্ট নো, আপনি তো ফাইন্যান্স নিয়ে 10-12 বছর তারপরে এখনো করতেছেন। সো দেয়ার সামথিং একটা বিজনেসের মানে কস্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এই জায়গা থেকে হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? কজ হ্যাঁ, বাইজুসের মতো টাকা আসলে আপনি কিভাবে খরচ করা শুরু করবেন, নাকি আপনি বলবেন না আমি এই পরিমাণ টাকা দরকার হলে ফেরত দিয়ে দিব? আমি নিবই না, আসলে নিব না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আই ওয়ান্ট নো when it comes to business, how you think about financial management and at a personal level. এইটা শুনে হয়তো বা একজন ইয়াংস্টার, একটা ছেলে, ও কিছুদিন পরে হয়তো ওর হাতে টাকা আসা শুরু হবে, ও বুঝতে পারবে ও দিস ইজ হাউ আই শুড বি ম্যানেজিং মাই মানি। প্লিজ, সো when it comes to business, when it comes to personal finance, ভাই মানি ম্যানেজমেন্টটা কেন জানি শিখায় না আমাদের স্কুলে। এটা খুবই স্যাড ব্যাপার। টাকার কথা শুনলে কেন জানি সবাই ট্যাবু, লজ্জা, টাকা থাকা খারাপ। হ্যাঁ, খুবই স্যাড, কারণ এটা কিন্তু পরবর্তী লাইফে গিয়ে সবাই বুঝে যে দিস ইজ দ্য মেইন থিং দ্যাট মানে এভরিবডি ইজ ফোকাসড। হ্যাঁ, তো টাকাটা নিয়ে যেভাবে আমাদের চিন্তা করা উচিত, হ্যাঁ আমিও করি না এটা। আই উইশ আই হ্যাড নোন। আমি পরে যখন ওয়েলথ ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট করতাম তখন বলতাম যে হ্যাঁ আমি কেন এগুলা নিজে মানে অ্যাপ্লিকেশন করতেছি না। আমরা ক্লায়েন্টদেরকে বুঝাইতাম যে ভাই আপনার যে এতগুলো টাকা আসতেছে, আপনি এখান থেকে 25% এই ফিক্সড ডিপোজিটটাতে রেখে দেন। তারপর ফিক্সড ডিপোজিট যখন জমা হয়ে যেত তখন আমরা বলতাম যে অনেক কিছু জমা হয়ে গেছে, এটা কিন্তু আপনি ফিক্সড ডিপোজিটে রাখলে শুধু হবে না, এটাকে এখন কাজে লাগাতে হবে। কাজে কিভাবে লাগাবেন, এই তো ইনভেস্টমেন্ট আসে। হ্যাঁ, তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা যেটা
কেউ জানে না যারা ফাইন্যান্সের বাইরে, ইজ কম্পাউন্ডিং হচ্ছে যে আপনি যত আগে টাকাটাকে কাজে লাগাবেন ওই টাকাটা গ্রো হয়ে আবার ওইটার সাথে এখন গ্রো হচ্ছে। মানে কথার কথা, আমার শুরু হলো 100 টাকা, আমি ওইটাকে ইনভেস্ট করে এখন 20 টাকা বানালাম এক্সট্রা ওই বছরে, এখন 120 টাকা কিন্তু আমি কাজে লাগাচ্ছি পরের বছরে। ও টাকা পাইছি, এখন খরচ করতে হবে। হ্যাঁ, সো এটা পার্সোনাল লাইফেও যেরকম বিজনেসেও সেরকম। সো পার্সোনালটা বললাম, বিজনেসে একই জিনিস। আমরা যখন ইনভেস্টমেন্ট তুলি বা রেভিনিউ যখন বানাই, আমাদের এখন অনেক ফোকাসড প্ল্যানস থাকে। হ্যাঁ, কিছু প্ল্যান হচ্ছে যে আমরা ইনভেস্ট করতেছি, যে এআই হচ্ছে ইনভেস্টমেন্ট। কিছু প্ল্যান হচ্ছে যে আমাদের অপারেশনাল, যে আমাদের এই যে ক্লাস 6 থেকে 12 আমরা পড়াচ্ছি এগুলোকে কীভাবে আরও স্মুথলি করবো, এক্সেট্রা করবো। সেকেন্ড কথাটা আমি বলবো যে যদি আপনি বিজনেসের ক্ষেত্রে কথা বলেন, উদ্যোক্তাদের আসলে ক্যাপিটালটাকে নিয়ে আরও গভীরভাবে, কারণ ওই যে আমাদেরকে ইকোনমিক্সে পড়াইছিল একদম ছোটোবেলায়, হ্যাঁ, যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। হ্যাঁ, যে একটা অন্টারপ্রেনার থাকে, কিন্তু অন্টারপ্রেনার কিন্তু ক্যাপিটাল ছাড়া কোথাও যেতে পারে না। সো ক্যাপিটালের কিন্তু অনেক রাস্তা আছে, অনেক ধরনের কিন্তু ক্যাপিটাল পুল আছে। প্রত্যেকটা ক্যাপিটাল পুল কিন্তু এক এক রকম। এই যে আমরা যখন বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করি, আমরা সবাই ভাবি যে ও স্টার্ট আপ, ও অনেক টাকা তুলছে, আমিও তুলব। যারা বিজনেস নিয়ে চিন্তা করে ওদের ফার্স্ট জিনিসটা আসলে শিখতে হবে যে ওয়ে ডু আই অ্যাক্সেস দ্য রাইট ক্যাপিটাল। আমার কাছে যদি কথার কথা মানে অনেক টাকা থাকে, তাহলে আমি কারো কাছ থেকে ইনভেস্টমেন্ট কেন তুলব? আমি নিজেই আস্তে ধীরে একটা জিনিস বানাতেই পারি। যেটা এখন হয়ে গেছে, সবাই এত ফান্ড রেজিং করে, সবাই ভাবে যে এইটাই নাকি ব্যবসা। মানে দ্যাট ইজ নট ব্যবসা, দ্যাট ইজ এটা না থাকলে আমি আমার ভিশনটাকে কমপ্লিট করতে পারতেছি না। কিন্তু হয়তো আপনার ভিশন ডিফারেন্ট। অ্যান্ড এই জায়গাটাতে আমি খুব করি যে আমাদেরকে পেপাররা কখনো ফান্ড রেজিং বাদে কম জিনিস পছন্দ করে লিখতে। আমরা কিন্তু অনেক কাজ করি। হ্যাঁ, মানে স্টার্ট আপ নিয়ে নিউজ হওয়া মানে হচ্ছে যে এত ডলার ফান্ড রেজ করছে, এত মিলিয়ন, কিন্তু কত ভালো কাজ করছি আমরা। হ্যাঁ, মানে আমরা প্রতিনিয়ত এত সুন্দর মানে সাকসেস স্টোরি আছে আমাদের স্টুডেন্টদের। অনলাইন এডুকেশন বা আমরা যে টেক যারা করতেছি, তারা কিন্তু এখন ওই যে আমাদের ফার্স্ট ভিশনটাতে পৌঁছে গেছি, যে একদম মানে লিটারালি রিমোট এরিয়াজে গিয়ে আমরা যে মানুষগুলোকে আসলে অ্যাক্সেসটা দিতে চাচ্ছিলাম তারা পাচ্ছে। দের আর আদার স্টোরিজ। বিজনেস যারা করে, আমি জাস্ট বলবো ক্যাপিটালে যদি ফেরত আসি, দের ইজ নো ওয়ান সাইজ ফিটস অল। অনেক ধরনের বিজনেস আছে, এবং ওইটা বুঝতে হলে আসলে ফার্স্ট ব্যাপারটা হচ্ছে ক্যাপিটাল বোঝা। থ্যাংক ইউ সো মাচ ভাই, মানে ইট ওয়াজ রিয়েলি একটা হোলসাম একটা এপিসোড ছিল আমাদের কাছে মনে হয়। অনেক শিখছি। এক্স্যাক্টলি থ্যাঙ্কস ফর কামিং। আর আপনাদেরকেও ধন্যবাদ, পুরো সময়টা ধরে আমরা একসাথে ছিলাম। আমরা একটা মনে হয় জার্নির মধ্যে দিয়ে গেলাম, যে একজন আসলে ট্রু অন্টারপ্রেনারের ভেতরে প্যাশনটা কিভাবে কাজ করে, আর প্যাশনেট অন্টারপ্রেনার কীরকম ইম্প্যাক্টও ফেলতে পারে, আমরা সেই জার্নির মধ্যে দিয়ে গেলাম। সো আলহামদুলিল্লাহ, আমাদের এই পডকাস্ট সিরিজ রবি প্রেজেন্টস, আজ আমাদের পালা। আজকে এটা 3rd পর্ব ছিল। আমার মনে হয় ওভারঅল এই সিরিজে আমরা যে ইন্সপায়ারিং স্টোরিগুলো পেলাম, যে লার্নিংসগুলো পেলাম, সেগুলো আসলেই আমাদেরকে একটা এক্সট্রা মাইলেজ দিবে। আজকে আমাদেরই পালা। সো দেখা হবে পরের এপিসোডে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।